এলিয়েন নিয়ে রিয়েল প্রুফ আমাদের কাছে কি কি আছে এবং এলিয়েনের অস্তিত্ব কতটা এখন অবধি প্রমাণ সাপেক্ষ? আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি তাতে প্রায় 20,000 কোটি তারা আছে। প্রায় প্রতিটি তারারই তার চারপাশে গ্রহরা ঘুরে চলেছে। তাহলে কি আমরা বলতে পারি অন্য কোথাও প্রাণ নেই, পৃথিবীতে প্রাণ আছে? সেটা সম্ভব নয়। সুতরাং এলিয়েন আছে, কিন্তু ভয়েজার 1 এবং ভয়েজার 2 এদের সংগৃহীত তথ্য সেইগুলো থেকে চেষ্টা করা হচ্ছে জানার যে প্রাণ আছে কিনা। যদি এককোষী বহুকোষী প্রাণ থাকে তারা কিন্তু এক গ্রহ থেকে অন্য গ্রহে আসতে পারে, এবং তারা সবাই যে আমাদের মানব সভ্যতা বা মানব জমিন তাদেরকে সাহায্য করবে এমন নয়, ক্ষতিও করতে পারে। এই ব্ল্যাক হোল ব্যাপারটা একটু যদি বুঝিয়ে বলেন। আমরা না ত্রিমাত্রিক স্থান আর একমাত্রিক কাল, এই চতুর্মাত্রিক মহাবিশ্বের মধ্যে আছি। এই স্থান এবং কালে যদি আমি একটা বড় বস্তুকে ছোট করতে করতে তার ঘনত্ব বাড়ছে, ভর বাড়ছে, বাড়তে বাড়তে একটা বিন্দু সম জায়গায় এনে ফেলতে পারি, তাহলে তো তোর ঘনত্ব অসীমের কাছাকাছি। অসীম ঘনত্ব মানে কি? আশপাশের যা জিনিস এসে নিজের কাছে টেনে নেবে। ব্ল্যাক হোল মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেন বড় বড় এক চাদর বা পর্দা টাঙানো রয়েছে। এই পর্দাগুলোর তৈরি গ্যালাক্সি দিয়ে। সেই পর্দাগুলো একে অন্যকে এরকম করে কাট করছে। মধ্যিখানে এমন জায়গা আছে একটাও গ্যালাক্সি নেই, যাকে ভয়েড বলে। কেন হলো? এই যে প্রত্যেকটা গ্যালাক্সিকে আমরা দেখি, এই গ্যালাক্সিগুলোর সবকটারই সেন্টারে কি একটা একটা করে ব্ল্যাক হোল রয়েছে? আপনি তত্ত্বগতভাবে মানে আপনার অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি পাওয়া উচিত। অনেকে এটা কিন্তু সত্যিই বলেছেন। কিন্তু এই যে ব্ল্যাক হোল এবং ওয়ার্ম হোল যে রাস্তাটা, সেটার একটা নাম আছে, তাকে বলে আইনস্টাইন রোজেন ব্রিজ। এবং মজার হচ্ছে ওই ব্রিজের মধ্যে যদি আপনি ঢুকবেন না শক্তি, তাহলে আলোর গতিবেগের থেকে বেশি গতিবেগে যেতে পারবে। তাকে বলা হয় ট্যাকিয়নস। তাহলে আলোর গতিবেগের থেকে আমি বেশি জুড়ে যাচ্ছি, তার মানে কি আমি ভবিষ্যৎ বুঝতে পারি। লোকের কনসেপ্ট হলো টাইম ট্রাভেল। আজকে আমাদের ডেট হচ্ছে 20শে মে, এবং এই 18-19 তারিখ থেকে যেটা সব থেকে বেশি চর্চায় রয়েছে সেটা হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স ছাড়াও আরও কোনো ইন্টেলিজেন্স, তারা নাকি সমুদ্র বা আমাদের যে জলভাগ আছে সেইখানে সেটাকে ডমিনেট করে। ইউএসের এক নৌবাহিনীর এক অফিসার বলেছেন, এবং সেটা নিয়ে হই হই চলছে। আমি স্যার জিজ্ঞাসা করব, এলিয়েন নিয়ে রিয়েল প্রুফ আমাদের কাছে কি কি আছে এবং এলিয়েনের অস্তিত্ব কতটা এখন অবধি প্রমাণ সাপেক্ষ? আমি আপনার শেষ কথাটা দিয়ে শুরু করি। এলিয়েনের অস্তিত্ব আছে কি না এইটা আগে আমাদের বোধহয় আলোচনা করা দরকার। আমরা সৌরজগতের একটি বাসিন্দা, পৃথিবী তার মধ্যে আছি। আমরা জানি সৌরজগতে একমাত্র পৃথিবীতে এখন অবধি প্রাণ পাওয়া গেছে। সম্ভাবনা আছে কয়েকটা জায়গায়, কিন্তু প্রাণ এখানে পাওয়া গেছে। আমাদের যে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সি তাতে প্রায় 20,000 কোটি তারা আছে। এখন তারা প্রায় প্রতিটি তারারই তার চারপাশে গ্রহরা ঘুরে চলেছে, কিন্তু সেই গ্রহগুলো বসবাসযোগ্য কিনা, সেখানে প্রাণ হতে পারে কিনা, কারণ তারার খুব কাছে থাকলে উত্তাপ বেশি হবে। আবার আমাদের হিসাব মতো জল না থাকলে, তরল জল না থাকলে প্রাণ খুব একটা হবে না, কিন্তু অনেক ধরনের হতেও পারে। তাতে গত বছর একটা সার্ভে করে বেশ কিছু বিজ্ঞানী একদল বেঁধে তারা বলেছিলেন যে আমাদের গ্যালাক্সিতেই হয়তো 10,000 বা 10,000 কোটি প্ল্যানেট বা গ্রহ থাকতে পারে। এখন সব গ্রহতেই প্রাণ হবে এটা একেবারেই সত্যি নয়। আবার যদি বলেন কতগুলো গ্যালাক্সি মোটামুটি আছে, তাহলে হিসাব করা যায় যে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে মোটামুটি 20,000 কোটি গ্যালাক্সি আছে। এই যে 20,000 কোটি গ্যালাক্সির কথা বলছেন, এটা কি অবজারভেবল ইউনিভার্সের মধ্যে, নাকি যে টোটাল ক্যালকুলেটেড ইউনিভার্স আছে সেখানে? এটা পুরোপুরি অবজারভেবল ইউনিভার্সের মধ্যে। এখন কেউ প্রশ্ন করতে পারে যে 20,000 কোটি কি বসে বসে ধরে ধরে কেউ দেখেছে? তা ঠিক নয়। মনে করুন আপনি একটা রাস্তার ওপরে ড্রোন ওড়াচ্ছেন, রাস্তাটা একটা ধরুন মেলা চলছে, বিভিন্ন জায়গায় লোক ঘুরে বেড়াচ্ছে। আপনি সেই মেলার বিভিন্ন জায়গাটাকে বিভিন্ন জোনে মোটামুটি ভাগ করে দেখবেন যে কত লোক ওইখানে আছে একটা জোনে, বা কত লোক অন্যখানে জোনে আছে। সেইখান থেকে আপনি পুরো মেলাটা সম্পর্কে
সম্পর্কে কত লোক আছে আপনি ধারণা করতে মানে পারেন। মোটামুটি 20,000 কোটি আমরা দেখতে পাই এখন অব্দি অবজারভেবলে। তা এইবারে ভেবে দেখুন 20,000 কোটি, এক একটা গ্যালাক্সিতে 10,000 কোটি, একে যদি গুণ করি এমন একটা সংখ্যা বেরোবে এত গ্রহ আছে। তাহলে কি আমরা বলতে পারি অন্য কোথাও প্রাণ নেই, পৃথিবীতে প্রাণ আছে? সেটা সম্ভব নয়। সুতরাং প্রবাবিলিস্টিক্যালি দেখতে গেলে আপনার প্রশ্নের উত্তর এলিয়েন আছে। কিন্তু 1950, 60, 70-এর দশক থেকে চেষ্টা করা হয়েছে এলিয়েন কি, এলিয়েন কোথায় থাকতে পারে, এলিয়েন দেখা যায় কিনা। এখনো অবধি কিন্তু অনেক এমন তারা দেখা গেছে তাদেরকে ঘিরে গ্রহরা ঘুরে চলেছে। প্রায় 5,800 মানে অন্তত কালকে অবধি আবিষ্কৃত হয়েছে গ্রহ, যেটা দেখা গেছে। তার মধ্যে বেশ কিছু গ্রহকে কাছ থেকে দেখা গেছে, তাদের আবহাওয়ামণ্ডলের রাসায়নিক গঠন কীরকম জানা গেছে, বা তার আশেপাশের যে অন্য বস্তুগুলো আছে, গ্রহগুলো আছে, তারা তার সঙ্গে কী সম্পর্ক রেখে চলেছে, বা গ্রহটা তারাটা থেকে কত দূরে, সেখানে তাপমাত্রা এমন কিনা যেখানে জল থাকতে পারে, এই সমস্ত হিসাব নিকাশ চলেছে। কিন্তু এখনও অবধি কোনো এলিয়েন, ভিন গ্রহের প্রাণী, পৃথিবীর বাইরে কোনো প্রাণ এখন অবধি পাওয়া যায়নি। এখন অনেকেই প্রশ্ন করেন, না অনেকে জায়গায় ইউটিউবে, ফেসবুকে দেখেন মাঝে মাঝে যে এটা কি ঘটেছে, নিশ্চয়ই তাহলে অন্য গ্রহ থেকে এসছে, বা সবই কিন্তু হাইপোথেসিস, তাদের ধারণা। কিন্তু বিজ্ঞান তো সঠিক প্রমাণের মাধ্যমে চলে। সেই সঠিক প্রমাণে এখনো কোনো প্রমাণিত হয়নি যে আমরা প্রাণের সন্ধান পেয়েছি। সন্ধানের আভাস পেয়েছি, সন্ধানের আভাস আর সন্ধান। যেমন আপনি বললেন এই যে গত দুদিনের যে ঘটনাটা জলের মধ্যে করে, 3 বছর আগে একটা আমাদের সৌরজগতের বাইরে থেকে একটা পাথরের টুকরো এসেছিল, তার নাম হয়েছিল ওমামুয়া। এই ওমামুয়া নিয়ে একজন বিখ্যাত বিজ্ঞানী তিনি বলেছিলেন, একে দেখে দূর থেকে তো মনে হচ্ছে এটা একটা স্পেসশিপ, নিশ্চয়ই তাহলে অন্য গ্রহের কোনো সিভিলাইজ সভ্যতা তাদের স্পেসশিপ পাঠিয়েছে পৃথিবীকে দেখার জন্য, বা আমাদের সৌরজগৎ সামনে জানার জন্য। সেই নিয়ে তোলপাড় হয়ে গেছিল। কিন্তু সেই ওমামুয়া নিয়েও এখন আমরা জানি যে না, সেটা একটা পাথরের টুকরো ছিল, একটু লম্বাটে পাথরের টুকরো, যার ফলে তার ছবি তুলতে মনে হচ্ছে যেন একটা স্পেসশিপ আসছে। তাছাড়া আমরা জানি যে সে এরিয়া 51 আমেরিকায় নাকি এমন জায়গা আছে সেখানে পৃথিবীতে এলিয়ানরা নেমেছিল, তাদেরকে আটকে ধরে টরে ফেলে সেখানে ঢুকিয়ে রাখা হয়, তার মধ্যে অনেক কিছু হয়েছে। তারপরে অনেক সিনেমা হয়েছে, অনেক কল্পকাহিনী হয়েছে, কিন্তু এখনও তারা কেউ বলতে পারেননি যে না, অন্য গ্রহের প্রাণ এসেছিল। আবার অনেকে বলেন, আমরা সাধারণ মানুষেরা বলি ইউএফও, আকাশের গায়ে একটা আলো দেখলাম, এদিক থেকে ওদিক চলে গেল, চাকতির মতো ঘুরছে, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। মনে রাখতে হবে এই নামটার মধ্যে লুকিয়ে রয়েছে তার সংজ্ঞাটা, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। তার মানে সেটা যে অন্য গ্রহ থেকে এসছে, অন্য সভ্যতা থেকে এসছে, এখনও অবধি কেউ বলে উঠতে পারেনি। সুতরাং হয়তো কিছুটা চাঞ্চল্য ছড়ানোর জন্য, বা ইংরেজিতে যাকে বলে সেন্সেশনালিজম করার জন্য, হয়তো কেউ এটা ইউটিউব, ফেসবুক থেকে তুলে নিয়ে আমরা প্রাণ খুঁজে পেয়েছি বলে দাবি করেন। কিন্তু পরবর্তীকালে যখন বৈজ্ঞানিক সমীক্ষার মাধ্যমে সেই দাবিকে দেখা হয়, তখন তার প্রমাণ খুব একটা পাওয়া যায়নি এখনো অবধি। তার মানে এমন নয় যে এই আমাদের অনুষ্ঠান চলতে চলতে হয়তো পেয়ে যেতে পারে কেউ, কোনো দল, কিন্তু সেটা ভবিষ্যৎ। এই মুহূর্তে অবধি আমার কথাটা যা পাওয়া যায়নি। স্যার, এখানে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে আপনি বারবার বলছিলেন যে এতগুলো গ্রহ আছে, আমরা যখন অবজার্ভ করছি যে প্রাণ থাকছে কিনা, কারণ এখন একটা অদ্ভুতভাবে প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে যে মানে হিউম্যান সিভিলাইজেশন কেবলমাত্র গ্রহর মধ্যেই প্রাণ খুঁজছে না, অনেক ক্ষেত্রে উপগ্রহর মধ্যেও প্রাণ খুঁজছে। তো তাহলে তো প্রবাবিলিটির অঙ্কে মানে এই 20,000 কোটি গ্যালাক্সি ইন্টু 10,000 কোটি গ্রহ, তাহলে উপগ্রহের সংখ্যা তো বোধহয় আরো ইন্টু 10,000, 20,000 কোটি হবে। নিশ্চয়ই। তাহলে এই প্রবাবিলিটির অঙ্কটা তো আরো অনেক বড়, ভীষণ। আমরা ভাবছি। দেখুন, মানে বিংশ শতাব্দীর শেষের দিকে ফ্রান্সিস ড্রেক বলে একজন একটি ইনস্টিটিউটে উনি কাজ করতেন, সেটার নাম হচ্ছে SETI, সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স। সেখানে উনি একটা সমীকরণ বার করেছিলেন। সমীকরণগুলো ধরুন গোটা 17 এক একটা গুণিতক, মানে এক একটা ফ্যাক্টর। প্রথম ফ্যাক্টরটা, এমন তারা খুঁজে বার করো যেটা প্রচণ্ড উজ্জ্বল নয় বা প্রচণ্ড শক্তি বের করছে না, তার কি কোনো গ্রহ আছে, সেই গ্রহর দূরত্বটা কত, সেই গ্রহে কি প্রাণের যে বায়োসিগনেচার্স সেগুলো পাওয়া যায়। আচ্ছা, সেই গ্রহ যদি মনে করো কত বছর তার বিবর্তন হয়েছে যে প্রাণ হতে পারে, ডেভেলপড হতে পারে। এবং লাস্টে ছিল সেই গ্রহে মনে করো ধরো ইন্টেলিজেন্স পিপলরা আছে, তারা কি উৎসাহী পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে।
সুতরাং এইটাকে রেক ইকুয়েশন বলা হয়। সেখানে মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের মোটামুটি দেখাশোনার আশেপাশের জায়গার মধ্যে আমাদের গ্যালাক্সিতে হয়তো 30 থেকে 35টা এই ধরনের গ্রহ থাকতে পারে যেখানে প্রাণের সম্ভাবনা আছে। এইগুলো সমস্ত কিন্তু সংখ্যাতত্ত্ব, প্রবাবিলিটি, কিন্তু খুঁজে পাওয়া যায়নি, যেটা বারবার বলছি। কিন্তু বায়োসিগনেচার্স অনেক জায়গায় পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। এর কিছুদিন আগে, যেমন বছর 4 আগে, আমরা জানি যে শুক্র গ্রহ সৌরজগতের সব থেকে উত্তপ্ততম গ্রহ, 460 ডিগ্রি সেন্টিগ্রেড পৃষ্ঠদেশে। একবারই সম্ভবত ভেনেরা বলে একটি নেমেছিল, তাও সব পুড়ে ছাই হয়ে গেছিল। তারপরে ওখানে কোনো প্রাণ থাকতেই পারে না আমাদের হিসাব মতো। 460 ডিগ্রিতে কি করে থাকবে, যেখানে হয়তো লোহাও গলতে শুরু করবে। সুতরাং কিন্তু দেখা গেছে তার আবহামণ্ডলে ফসফিন বলে একটা যৌগ পাওয়া গেছে বা মলিকুল পাওয়া গেছিল, যেটা কিন্তু মূলত বায়োসিগনেচার। যদি কোনো অর্গ্যানিক বা জৈব পদ্ধতি চলে তবেই হয়তো ফসফিন উৎপাদন হয়। সেই নিয়ে হঠাৎ উত্তেজনা হয়েছিল যে এই রকম উত্তপ্ত অবস্থায় কি করে একটা প্রাণ বা প্রাণের সিগনেচার পেতে পারি। পরে দেখা গেল না, একটু ভুল হয়েছে, ওটা সালফার ডাইঅক্সাইড হবে, সুতরাং সেখানে প্রাণ থাকতে পারে না। আবার আপনি যে উপগ্রহের কথা বললেন, পৃথিবী ছাড়া, চাঁদ ছাড়া আরও যে অনেক উপগ্রহ আছে অন্য গ্রহের। বৃহস্পতির অনেকগুলো উপগ্রহ আছে, তার মধ্যে বড় বড় 4টে হচ্ছে ইউরোপা, আইও, ক্যালিস্টো, গ্যানিমিড। এই ইউরোপার কথা বলি, বিজ্ঞানীরা যখন ক্যাসিনি মিশন যাচ্ছিল তখন তার থেকে ছবি তোলা এবং পায়োনিয়ারের ছবি থেকে বুঝতে পেরেছিলেন ইউরোপাটা একটু অন্য ধরনের। পাথুরেও ঠিক নয়, আবার চারিদিকে যে তরল জল আছে সেরকমও নয়, কিন্তু একটা এমন আভাস পাওয়া যাচ্ছে যেটা পরবর্তীকালে বর্ণালী বিশ্লেষণ করে, মানে স্পেকট্রাল অ্যানালিসিস করে জানা গেছে যে পৃষ্ঠদেশটা হয়তো পুরোপুরি জমাট জলীয় বরফ। এই জমাট জলীয় বরফের তলদেশের কথা যদি ভাবা যায় তাত্ত্বিকভাবে, তাহলে বোঝা যায় যে প্রচণ্ড পরিমাণে তরল জল আছে। এই তরল জলটা কিন্তু উষ্ণ, তার কারণ এর আকার আয়তন বড় বলে এর অভিকর্ষ চাপের ফলে ভেতরে উত্তাপ তৈরি হচ্ছে। তার ফলে তরল জলটা উষ্ণ, এবং সে উষ্ণ জল মানে প্রাণ থাকতে পারে। তাহলে কি ইউরোপার ভেতরে প্রাণ আছে? সেই প্রাণ কিন্তু এলিয়েন নয়, আমাদের সিনেমায় দেখে এলিয়েন নয়, সেটা তো এককোষী, বহুকোষী ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট। এখন মুশকিল হচ্ছে সেখানে কিছু কিছু প্রবলেম অ্যারাইজ করছে, যে দেখা যাচ্ছে যে যে তাপ সূর্য থেকে আসছে সেটা ভেতরে ঢোকা বা ভেতরের তাপ বাইরে বেরোনোর যে অবস্থা সেটা হয়তো একটু শক্ত, কেন তরল একেবারে জমাট বাঁধা বরফ বেরোবে কী করে? সেই প্রবলেমটা একটু সলভ হলো শনি গ্রহের একটা চাঁদের ক্ষেত্রে, তার নাম এনসেলেডাস। আজ থেকে প্রায় 10-15 বছর আগে, 20 বছরের মতো হতে চলল, যখন একটি উপগ্রহ যাচ্ছে শনিগ্রহকে দেখতে, শনিগ্রহর চাঁদের আশেপাশ দিয়ে, দেখলো এনসেলেডাস থেকে উষ্ণ প্রস্রবণ, ইংরেজিতে করলে গিজার্স, বেরিয়ে আসছে, যেন প্রচণ্ড বেগে জলীয় বাষ্প বেরিয়ে আসছে। সে দেখে সবাই খুব অবাক হলো। তারপরে কাছ থেকে ছবি নিয়ে দেখা গেল যে এনসেলেডাসের পৃষ্ঠদেশ এরকম আঁকাবাঁকা অনেক ফাটল দিয়ে তৈরি। তারপরে বোঝা গেল পৃষ্ঠদেশটাও বরফ। এতে ফাটলগুলো ভেতরের জল ভেতর থেকে চাপ দিচ্ছে বলে বরফের চাদরে ফাটল ধরছে, আর তার ফাঁক দিয়ে বেরিয়ে আসছে জল। তাহলে সেখানে তো প্রাণ থাকলেও থাকতে পারে। এই জন্যই 2030-2032 নাগাদ ইউরোপা ক্লিপার এবং এনসেলেডাস ক্লিপার বলে দুটি মহাকাশযান হয়তো নামতে চলেছে, এখনো ফাইনালাইজ হয়নি। তারা নেমে কি করবে? নেমে একটা ড্রিলিং মেশিন বার করবে। সেই ড্রিলিং মেশিনগুলো আমাদের দেখা ড্রিলিং মেশিন না, ডগাতে একটা প্রচণ্ড শক্তিশালী লেজার থাকবে। সেই লেজারটা পড়ামাত্রই বরফ গলতে শুরু করবে। এরা ওই 10-15 কিলোমিটার হয়তো বরফকে গলিয়ে যেই মুহূর্তে যদি জল থাকে তরল জলে পৌঁছায়, একটা ছোট্ট রোবট যার নাম দেওয়া হয়েছে ক্রায়োবট। এই ক্রায়োবট, ক্রায়ো মানে তাপমাত্রা কথা ভেবে, এই ক্রায়োবট বেরিয়ে ছবি তুলে পৃথিবীতে পাঠাবে। সুতরাং আর 5-10 বছরের মধ্যেই হয়তো আমরা জানতে পারবো প্রাণ আছে কিনা। তাছাড়াও টাইটান, শনি গ্রহের আরেকটা উপগ্রহ, সেখানে এই মুহূর্তে অবস্থাটা ভালো নয়, কিন্তু আগে হাইড্রোকার্বন মানে আমাদের প্রাণের যে উৎস, সেটাও অনেকে বিশ্বাস করেন যে হাইড্রোকার্বন আছে বলে পৃথিবীতে। সেইগুলোর বড় বড় হ্রদ, এমনকি সমুদ্রের মতো হয়তো হাইড্রোকার্বন ছিল, যার কিছুটা অবশিষ্টাংশ এখনও তার দেখা যায়। সুতরাং সেখানে প্রাণ ছিল কিনা। এইবারে আসি মঙ্গল গ্রহে, আমাদের প্রতিবেশী। আপনারা হয়তো জানেন পৃথিবী 23 ঘন্টা 54 মিনিটে একবার নিজের চারিদিকে ঘোরে। মঙ্গল গ্রহ 25 ঘন্টা 10 মিনিটে নিজের চারিদিকে ঘোরে। পৃথিবী
23.5 হেলে সূর্যকে প্রদক্ষিণ করে, মানে সূর্যের সঙ্গে প্রদক্ষিণ করা যে অক্ষ তার থেকে নিজে 23.5 হেলে ঘোরে। অনেকে এটাকে নিয়ে কতবার বলেছিলেন না ওটা 23.5 না 66.5 হবে। 23.5 আর 66.5 যোগ করলে 90 হয়। কেউ ওপরটা বলছেন, আমি নিচটা বলছি। এই ঘোরে বলে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়। আমরা ছোটবেলায় সবাই ক্লাস 5, 6, 7 পড়েছি। ঋতু পরিবর্তন হয় বলেই আবহাওয়ামণ্ডলে তাপের পরিবর্তন ঘটে, এমনকি বাতাসের স্রোত জন্মায়। আর এই বাতাসের স্রোত কিন্তু খুব দরকার। তার কেন? মূলত সাগর মহাসাগর থেকে জল বাষ্পীভূত হয়ে সেই বাষ্প মেঘ তৈরি করে সে কিন্তু এই বাতাসের স্রোতের সঙ্গে পৃথিবীর ভূখণ্ডের ওপরে এসে বৃষ্টি হয়ে ঝরে পড়ে পৃথিবীকে সুজলা সুফলা করে, তার ফলে প্রাণ। সুতরাং মঙ্গল গ্রহেও সেটা হতে পারে, কারণ মঙ্গল গ্রহ 25 হেলে ঘুরছে। মঙ্গল গ্রহের তো মাধ্যাকর্ষণটা অনেক। এইবারে প্রশ্ন আসে যে পৃথিবীর থেকে মঙ্গল গ্রহের পার্থক্যটা অনেক জায়গায়। যেমন আমাদের আবহাওয়ামণ্ডলে অক্সিজেন আসে বলে আমি আপনি এই মুহূর্তে নিঃশ্বাস নিয়ে কথা বলছি। মঙ্গল গ্রহে অক্সিজেন নেই, প্রায় 96% কার্বন ডাইঅক্সাইড। সেখানে তো কোনো প্রাণ, আমাদের চেনা প্রাণ থাকতে পারে না। তাছাড়া আমরা যে এই যে মোটামুটি হেঁটে চলে রাস্তা দিয়ে বেড়াচ্ছি বা লাফিয়ে উঠলে যে আকাশে পৌঁছে যাচ্ছি না, তার কারণ পৃথিবীর একটা আবহাওয়াজনিত চাপ আছে। মঙ্গল গ্রহের সেই চাপটা পৃথিবীর থেকে 1%। সুতরাং যেটা ঘটে, যদি জলীয় কোনো বাষ্প থাকে সেগুলো উড়ে চলে যাবে, থাকবে না, যেটা ঘটছে। কিন্তু বিজ্ঞানীরা ভাবছেন যে এমন কি কোনো সময় ছিল কয়েকশো কোটি বছর আগে যেখানে মঙ্গল গ্রহেও ওরকম তরল জল ছিল, প্রাণও ছিল। কেন তরল জল যে ছিল তার প্রমাণ কিছু কিছু পাওয়া গেছে। যেমন আমরা জানি যে গ্রীষ্মকালে যখন পুকুর ছেঁচা হয়, পুকুরের তলায় যেমন কাদা এবং কাদা বালির যে একটা প্যাটার্ন তৈরি, একেবারে সেই প্যাটার্ন সমস্ত পাওয়া যাচ্ছে মঙ্গল গ্রহে। তাহলে অতীতে হয়তো ছিল, এখন হয়তো নেই, বা এখন হয়তো আছে, মাটির ভেতরে আছে। সুতরাং আমাদের সৌরজগতেই যদি এতগুলো প্রাণের বায়োসিগনেচার্স হিসেবে পাওয়া যায়, এবার ভেবে দেখুন এত গ্রহ, তার মধ্যে নিশ্চয়ই পাওয়া যাবে, নিশ্চয়ই প্রাণ থাকবে। কিন্তু বিজ্ঞানের কথা চরৈবেতি এগিয়ে চলো যতক্ষণ না প্রমাণ পাও, অর্থাৎ প্রমাণ সাপেক্ষ। এখানে আর একটা বিষয় আসছি, সেটা হচ্ছে যে মানে এই যে উপগ্রহগুলোতেও আমরা বিভিন্ন সময় যে যান পাঠাচ্ছি বা ইত্যাদি, আমি আপনাকে এটাও জানতে চাইবো যে আমাদের যে যতগুলো গ্রহ রয়েছে, রিসেন্টলি প্লুটোকে নিয়ে একটা বিতর্ক হচ্ছে, শেষেস্ট গ্রহ কি গ্রহ না ইত্যাদি, এদের মধ্যে কোন কোন গ্রহগুলো মোটামুটি আমরা বেশ কিছুটা জানতে পেরেছি, মঙ্গল ছাড়াও আমি বলছি, সেটা শুক্র হোক, সেটা মার্কারি হোক, সেটা বাকি যে গ্রহগুলো হোক, আমরা কোন কোন গ্রহগুলো সম্পর্কে এখনো পর্যন্ত বিশদে জানতে পেরেছি? দেখুন, ভয়েজার 1 এবং ভয়েজার 2, ভয়েজার এখন আমাদের সৌরজগতের সীমানার বাইরে জাস্ট বেরিয়ে গেছে। একটা সংকেত পাঠাতে 23 ঘন্টা 40 মিনিট সময় লাগছে। ওয়ান লাইট ডে শুধু পাঠাতে, আসতে তার উত্তর আসতে আবার 1 লাইট ডে হবে। এদের সমস্ত যে সংগৃহীত তথ্য, সেগুলো থেকে গ্রহগুলো সম্পর্কে মোটামুটি তার পৃষ্ঠদেশের সম্পর্কে ধারণাটা করা গেছে পরিষ্কার। পৃষ্ঠদেশ বলতে কি বোঝায়? শুধুমাত্র যে কিরকম দেখতে তা না, তার উত্তাপ কতটা, সেখানে কি ধরনের খনিজ পদার্থই বলুন বা অন্য ধরনের অণু বা পরমাণু বলুন, আবহাওয়ামণ্ডল কীরকম বলুন, তার চাপ কীরকম বলুন, তাপমাত্রা কীরকম বলুন, এইগুলো সম্পর্কে ভালো ধারণা হয়েছে। কিন্তু ওই আমার বাইরেটা দেখলে আমার ভেতরটা বোঝাটা শক্ত। আপনি কোনো মানুষের বাইরের ছবি দেখে তার ভেতরটায় কে কোথায় কি করছে, হৃৎপিণ্ড, যকৃৎ, লিভার, কিডনি, অত বোঝা যায় না। একই ব্যাপার, ভেতরে কি চলছে তার সম্পর্কে একটা তাত্ত্বিক অনুভূতি হতে পারে, কিন্তু একেবারেই যে সেটা কিন্তু কোনো গবেষণা বলতে পারবেন না। তাহলে এখন অব্দি সারফেসে আমরা মঙ্গল অব্দি নেমেছি, সারফেসে মঙ্গল অব্দি নামা গেছে। শুক্রতে একবার নেমেছিলাম, বুধে নামা যায়নি। আর চেষ্টা চলছে অন্য গ্রহে যদি পাঠানো যায় বা উপগ্রহতে যদি পাঠানো যায়। কারণ মনে রাখতে হবে, কল্পনায় চেপে আমরা কিন্তু ইউরোপাতে পৌঁছে যেতে পারি এনসেলেডাস, পৌঁছে যেতে পারি প্লুটোতে, কিন্তু সত্যি করে পাঠানোটা, এক তো হচ্ছে প্রযুক্তিগত কারিগরি দরকার, দক্ষতা, 2 হচ্ছে সময়, অনেক সময় লাগবে, বাজেট সে তো রইলই। সুতরাং সেই দিক থেকে ওই বিভিন্ন সিগনেচার্স, কেমিক্যাল সিগনেচার্স, অ্যাটমসফিয়ারিক আবহাওয়াজনিত যে সমস্ত সংকেত আছে, সেইগুলো থেকে চেষ্টা করা হচ্ছে যে জানা যে প্রাণ আছে কিনা। যদি জানা যায় তাহলে তো নিশ্চয়ই সব বাজেট সব কিছুকে ফেল করলে হলেও চেষ্টা করা হবে। কেন বলুন তো? তার কারণ হচ্ছে, যদি এককোষী বহুকোষী প্রাণ থাকে, তারা কিন্তু এক গ্রহ থেকে অন্য গ্রহে আসতে পারে।
এবং তারা সবাই যে আমাদের মানব সভ্যতা বা এই মানব জমিন বা প্রাণী সম্পদ তাদেরকে সাহায্য করবে এমন নয়, ক্ষতিও করতে পারে। আমি এই দিকটাতেই আসতাম, সেটা হচ্ছে ভয়েজার 1-এও সম্ভবত মানব সভ্যতার সংকেত আমরা কোথায় আছি বা ইত্যাদি এইগুলো দিয়ে ছাড়া হয়েছে, যেটা আবার একটা বিতর্কিত মতে যে এখন একটা ধারণা করা হচ্ছে যে এই যে বহির্বিশ্বের যে মানে পৃথিবীর বাইরের যে অন্যান্য ইন্টেলিজেন্স, যেটা হিউম্যান ইন্টেলিজেন্স ছাড়াও ইন্টেলিজেন্ট, তারা হয়তো অনেক ক্ষেত্রে জেনেও আমাদেরকে তাদের অবস্থান জানাচ্ছে না, কারণ এটা ঠিক সেই জঙ্গলের নিয়মের মতো যে একটা প্রাণী আর একটা প্রাণীর থেকে নিজেদেরকে লুকিয়ে রাখতে চায়। সো এই প্রবাবিলিটির দিকটা কতটা যে অন্যান্য সভ্যতা দেখলেও যে আমরা আগ বাড়িয়ে সেখানে চলে যাব না, মানে রিয়েল লাইফটা যে রিয়েল লাইফের আফটার সিনেমার মতো নয়, সেই জায়গাটা আপনি যদি একটু বলেন। দেখুন, আপনি যেটা বলেছেন এটা খুব আকর্ষণীয় একটা প্রশ্ন, মানে বেশ এক্সাইটিং প্রশ্ন, অন্তত ইয়াঙ্গার জেনারেশনের কাছে। কিন্তু আমি কথা বলি, আমরা যে সভ্যতায় এই মুহূর্তে পৌঁছেছি বা চেষ্টা করছি যেদিকে পৌঁছতে, সেরকম সভ্যতায় একেবারে সেরকম সভ্যতায় পৌঁছবে এরকম একটা এলিয়েন বিশ্ব, যাদের আবার বুদ্ধি মানে ইন্টেলিজেন্স আছে, বুদ্ধিমত্তা আছে, সেটা খুব একটা বেশি সংখ্যায় হবে না, আছে হয়তো, আমি জানি না কেউ। এইবার তারা যদি মোটামুটি আমাদের পর্যায়ে পৌঁছয়, তাদের প্রথম প্রশ্নটা হবে যে লুকিয়ে রাখা। বাবা কি দরকার, দেখছি তো দূর থেকে হামেশাই ঝামেলা হচ্ছে, এখনো হরমুজে বোমা পড়ছে আর ওখানে ইউক্রেনে বোমা পড়ছে, কেন আমরা সেই ঘন্টাগুলোর মধ্যে যাবো, সুতরাং আমরা পাঠাবোই না ওইদিকে কিছু। এক, দুই হচ্ছে সেই সমস্ত সভ্যতা যদি একেবারে আদিম সভ্যতা হয়, মনে করুন একেবারে মলিকিউলার লেভেলে, সেখানে তারা তো বুঝতেই পারবে না। আবার কেউ যদি মনে করুন অত্যন্ত উচ্চ সভ্য, আমাদের থেকে অনেক বেশি উচ্চ তাদের ক্ষমতা এবং সভ্যতা, তারা তো ইগনোর করবে। আমরা কি দেখি না যে খুব পড়াশোনা জানা মানুষ সাধারণত যারা হয়তো তত পড়াশোনা করে উঠতে পারেনি, তাদেরকে গুরুত্বটা খুব একটা ছেড়ে দিন, মানে আমরা পিঁপড়েকে কতটা গুরুত্ব দিই। সুতরাং এই তিনটে ফ্যাক্টর প্লে করতে পারে। এটা নিয়ে অনেক কি বলবো হিউমারাস আলোচনা হয়েছে, কিন্তু রিয়ালিটিতে এটাকে নিয়ে স্যার এবার এলিয়েনের সূত্র ধরে আরেকটা জায়গায় আসি, সেটা হচ্ছে যে আমরা ইন্টারস্টেলার মুভিতেও দেখেছিলাম। আমি দুটো কনসেপশন নিয়ে যাব, কারণ একটা আরেকটার পরিপূরক, সেটা হচ্ছে ব্ল্যাক হোল, আর তারপরে আমি সেই সূত্র ধরে আসবো ওয়ার্ম হোলে। ফার্স্টে স্যার জিজ্ঞেস করবো যে ব্ল্যাক হোল এই কনসেপশনটা কিসের, আর এখন তো দেখাও গেছে, এই ব্ল্যাক হোল ব্যাপারটা একটু যদি বুঝিয়ে বলেন। দেখুন, তাহলে একটু ইতিহাস বলি। প্রায় অষ্টাদশ শতাব্দীতে শেষের দিকে, ওই 1780 1796 দুজন, একজন হচ্ছেন লাপ্লাস বলে একজন গণিতবিদ্যা, আরেকজন মিশেল বলে ইংল্যান্ডের একজনে, তারা কিন্তু ব্ল্যাক হোল সম্পর্কিত প্রথম তথ্যটা দিয়েছিলেন। তথ্যটা কি তারা বলেছিলেন, তারা তখন ব্ল্যাক হোল আমরা যাকে বলি সেরকম বলেন, যে প্রচণ্ড বড় যদি একটা তারা হয়, এত তার ওজন, এত তার ভর, যে আশেপাশের সমস্ত জিনিসকে সে নিজের কাছে টেনে নেবে, হয়তো আলো বেরোতে পারবে না। নাম দিয়েছিলেন ডার্ক স্টার, মানে কালো তারা, তাকে আমরা দেখতে পাবো না। কিন্তু বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতাবাদ তত্ত্বে দেখালেন যে বাবা মাধ্যাকর্ষণ এতদিন পড়ে এসছে বল, একটা শক্তি যেন পৃথিবীর দিকে আমাকে টানছে, এটা নিউটন বলে গেছিলেন, তা কিন্তু নয়। তিনি বললেন দেখো, আমরা না ত্রিমাত্রিক স্থান আর একমাত্রিক কাল, এই চতুর্মাত্রিক মহাবিশ্বের মধ্যে আছি, আর তার সঙ্গে সময়টাও একটা মাত্রা। মনে রাখতে হবে আপনি কোন সময় কোন কাজটা করেছেন সেটা গুরুত্বপূর্ণ। কাজটা কি করেছেন যদি বলা হয় আমি কাজটা আজকে সল্টলেকে করেছি, কোনো মানে দাঁড়ালো কখন করেছি। আমি যদি আপনাকে বলি আপনার সঙ্গে আমার ধর্মতলাটা এখন বেশ চিমচাম পরিষ্কার হয়েছে, দেখা হবে, কিন্তু যদি না বলতে পারি যে কখন দেখা হবে তার কোনো মানে নেই। আবার যদি আমি বলি আপনার সঙ্গে আমার বিকেল 4টায় দেখা হবে, কিন্তু কোনো জায়গার কথা বললাম না, তাহলে কোনো মানে নেই। আমায় কি বলতে হবে, বিকেল 4টার সময় ধর্মতলার মোড়ে দেখা হবে। স্থান এবং কাল একসঙ্গে বলতে হয়, তবেই তার মানে দাঁড়ায়। তা সেই আইনস্টাইন বললেন এই স্থান এবং কাল যেন চারিদিকে একটা সেই চারিদিকে ছড়িয়ে রয়েছে, আমরা তার মধ্যে সবাই বসে আছি, দাঁড়িয়ে আছি, পৃথিবী আছে, মহাবিশ্ব আছে। এবার আমি এটা কিন্তু সঠিক নয়, কিন্তু তবু একটু ভাবতে বলছি মনের চিন্তার জন্য, কারণ আবার ত্রিমাত্রিক স্থান বলতে কী জিনিস কিন্তু আমরা বুঝতে পারি না। আপনি বলেন কী বলছেন কি, এই তো দেখছি কাপ আছে, ডিশ আছে, ত্রিমাত্রিক না, আমি তো ত্রিমাত্রিক না, আপনি আমার সারফেসটা দেখছেন,
টু ডাইমেনশন। আমরা টু ডাইমেনশনকে বুঝতে পারি, থ্রি ডাইমেনশন কীরকম। এইটা হচ্ছে এই যে হাত ধরছি, এইটা হচ্ছে ত্রিমাত্রিক, কোনো মানুষ জানে না। সুতরাং ভাবতে শক্ত। এবার ভাবুন, একটা চলে গেলাম কাছাকাছির বাজারে, একটা রাবারের চাদর কিনে আনলাম, বেশ বড়, এই ধরুন ঘরটার মতো। তারপর আমরা এখন সবাই বন্ধু হয়ে গেছি, হাতে ধরাধরি করে অনেকগুলো পেরেক দেওয়ালে পুঁতে দিলাম। ধরুন এই উচ্চতায়, মনে মনে ভাবি এই উচ্চতায়, এবার হাত ধরে টেনে 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 রাবারের চাদরটাকে পেরেকগুলো আটকে দিলাম। তাহলে এখানে আমার সামনে একটা টান টান রাবারের চাদর সৃষ্টি হলো। এইবারে মনে করুন আমি এটা হালকা জিনিসকে রাখলাম, আমরা জানি পৃথিবীর মাধ্যাকর্ষণ আছে বলে, কিন্তু মনে মনে ভিজুয়ালাইজ করি যেন একটু নেমে গেল। এইবার এইটা অনেক ভারী রাখলাম, কি হলো, অনেকটা নেমে গেল। তাহলে এইটার মধ্যে এবং এই বস্তুটার মধ্যে রাবারের চাদরটা এরকমভাবে বক্র হয়ে গেছে, বা তাহলে কি এটা এখানে বসে থাকবে? এ তো গড়া থেকে সুচ্ছ হয়ে যাবে। আইনস্টাইন বললেন এটাই হচ্ছে মাধ্যাকর্ষণ। যে কোনো বস্তু তার ভরের জন্য চতুর্মাত্রিক স্থান এবং কালে একটা বক্রতার সৃষ্টি করে, আর সেই বক্রতা অন্য বস্তুদের বলে দেয় কিভাবে তার কাছে এগিয়ে আসতে হবে। তাহলে এই যে ধারণা, এর থেকেই কিন্তু ব্ল্যাক হোলের প্রথম তাত্ত্বিক এবং গাণিতিক একটা ধারণা সৃষ্টি হলো। তার মানে এই স্থান এবং কালে যদি আমি একটা বড় বস্তুকে ছোট করতে করতে তার ঘনত্ব বাড়ছে, ভর বাড়ছে, বাড়তে বাড়তে একটা বিন্দু সম জায়গায় এনে ফেলতে পারি, তাহলে তো তোর ঘনত্ব অসীমের কাছাকাছি। অসীম ঘনত্ব মানে কি? আশপাশে যা জিনিস এসে নিজের কাছে টেনে নেবে, কারণ ওই টাইম কার্ভেচারটা অনেক বেশি হয়ে যাবে, যেন এটা এরকম ফানেলের মতো হয়ে গেল। এমনকি তার গা থেকে বা তার আশপাশ অঞ্চল থেকে যদি আলো বেরোতে চায়, আলোর কণিকাকে সে টেনে ধরবে। তার মানে এমন একটা মহাবিশ্বের একটা যেন গর্ত হয়েছে, সব জিনিস আশেপাশে জিনিস ঢুকে যাচ্ছে, আলোও বেরোচ্ছে না, দেখতে পাচ্ছি না, কালো কৃষ্ণ গহ্বর ব্ল্যাক হোল। সেইখান থেকে কিন্তু এই ব্ল্যাক হোলের কনসেপ্টটা উঠে এলো। তারপরে পরবর্তীকালে 1930-35-এর দশকে, 28-29 ওটা হয়েছে, এডিংটন কিছু করে গেছে, আমাদের একজন ভারতীয় বংশোদ্ভূত সুব্রমণিয়াম চন্দ্রশেখর, তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে কাজ করতে করতে দেখালেন যে ব্ল্যাক হোলের যে সম্পর্কে তার গাণিতিক সূত্রগুলো কি হতে পারে। কিন্তু তা নিয়ে তখন অনেক চিন্তা ভাবনা কাটাছেড়া হয়েছিল, ওগুলো অঙ্কতে প্রমাণ করা যায় সত্যি কি হয় নাকি। তারপরে এলেন রজার পেনরোজ আর স্টিফেন হকিংস, যার জন্য এই 2020 সালে রজার পেনরোজ নোবেল প্রাইজের অর্ধেকটা পেলেন। সেটা তিনি বললেন, যদি আমি সাধারণ অপেক্ষিকতাবাদ তত্ত্ব বা জেনারেল থিওরি অফ রিলেটিভিটিকে ধরে নিই যে সেটাই হচ্ছে মহাবিশ্বের সব কিছুর প্রমাণ করার একটা গাণিতিক পদ্ধতি, তাহলে কিন্তু ব্ল্যাক হোল থাকতেই হবে, অঙ্ক কষে দেখিয়ে দেবো। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন, এই অঙ্ক কষার সূত্রটা তিনি যেটা ব্যবহার করেছেন না, আমরা সত্যি গর্বিত বাঙালি হিসাবে এইগুলোকে ধরি না। তিনি একটি বাঙালি ভদ্রলোক, অমল কুমার রায়চৌধুরী। প্রেসিডেন্সি কলেজে তিনি অনেক দিন শিক্ষকতা করেছেন, তার আগেন কাল্টিভেশন অফ সায়েন্স নিলেন। তার যে রায়চৌধুরী ইকুয়েশন সারা পৃথিবী জানে, সেই ইকুয়েশনটা ধরেই, সমীকরণ সূত্রটা ধরে প্রমাণ করা হয়েছিল। এবং আমার কানে শোনা রজার পেনরোজ নিজে বলছেন রায়চৌধুরী, মানে একবার দেখা হয়েছিল, বললেন কলকাতা, এই কলকাতায় রায়চৌধুরী থাকেন, উই হ্যাভ ইউজড হিজ ফর্মুলা ইকুয়েশন। সো সেই সেন্সে যাই হোক দেখানো হল। তারপরে এই বলা হলো যদি নাই দেখতে পাই, প্রমাণই না পাই, যতই অঙ্ক কষে না কেন, ধরবো কেন যে আছে। এরকম তারা পাওয়া গেল, ক্যাস এ বলা হয়, সেখানে দেখা গেল যে কিছু নেই, কোনো বস্তু নেই, কোনো তারা নেই, কিন্তু তার আশেপাশের অঞ্চল থেকে প্রচণ্ড পরিমাণে শক্তি নির্গত হচ্ছে। কি করে হয়? এক্স রেতে বেরোচ্ছে, আল্ট্রাভায়োলেটের রশ্মি বেরোচ্ছে। তখন বলা হলো যদি মনে করে একটা ব্ল্যাক হোল থাকে, কৃষ্ণ গহ্বর থাকে, তাকে তো আমরা দেখতে পাবো না, সে তো আলো বেরোচ্ছে না, কিন্তু তার আশেপাশে যদি কোনো তারা বা কোনো বস্তু থাকে, তার থেকে তো সে কাছে আছে বলে তার থেকে জিনিসপত্র নিজের দিকে টেনে নেবে। তাহলে সেই জিনিসগুলো কি সেই সোজা কলের জলের মতো এসে টপ করে পড়ে যাবে? তা না। কেন? মনে রাখতে হবে যে কৌণিক যে ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটাকে কিন্তু হারাতে হবে ওই বস্তুগুলো ভেতরে পড়ার জন্য। তাহলে কি করবে? সেই বস্তুগুলো বেরিয়ে একটা প্রচণ্ড ঘূর্ণির সৃষ্টি করবে। এই ঘূর্ণিতে প্রচণ্ড জোরে ঘুরতে ঘুরতে এত বেশি ঘর্ষণ হবে, প্রচণ্ড উত্তাপ সৃষ্টি হবে। সেই উত্তাপ থেকে আলো বেরিয়ে আসতে পারে। সেই উত্তাপটা একটা চাকতির মতো হবে, সেই চাকতির একটা ভেতরের সীমানা থাকবে, তাকে বলা যেতে পারে ঘটনার দিক চক্রবাল, ইভেন্ট হরাইজন। তারপরে আর কিছু দেখা যাবে না। সুতরাং আমাদের কাছে ব্ল্যাক হোল মানে যেন একটা গোল কালো
প্যাচের মতো, সার্কেলের মতো, তা কিন্তু নয়। ব্ল্যাক হোল ভেতরের সেই সিঙ্গুলারিটি, বা সিঙ্গুলারিটির বাংলা বলা খুব শক্ত, এক একজন কনসেন্ট্রেটেড মাস, সেই তার থেকেই ঘটনাটা ঘটছে, কিন্তু তার চারিদিকে একটা ঘটনার দিক চক্রবাল থাকবে। স্যার ব্ল্যাক হোলটা তো মাস না এনার্জি? এ পর্যন্ত কেউ সেভাবে বলতে পারেনি। এটা কিন্তু ঘটনা যে ওয়েদার ইট ইজ কোনো বস্তু, কেন বিন্দু সম বস্তু বলতে কিছু বোঝায় না। আমি ছোট্ট বাচ্চাদের ভাষায় বুঝিয়ে দিচ্ছি। মনে করুন আমি যদি বলি এটা একটা বস্তু, তাহলে এর একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, মানে লেংথ, ব্রেডথ, হাইট, মানে ডাইমেনশন আছে, মাত্রা আছে। কিন্তু বিন্দুর কোনো মাত্রা নেই, একটা বিন্দুর কোনো ব্যাসার্ধ হয় না, একটা বিন্দুর কোনো উচ্চতা হয় না, তার মানে তার মাত্রা শূন্য। সেই জন্যই কিন্তু বলা হয় অসীম শক্তি অসীম। কেন, ঘনত্ব দিয়ে যদি ভাগ দিই, ঘনত্ব হচ্ছে লেংথ, ব্রেডথ, হাইট, গুণ করলে তো শূন্য 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 হয়ে যাচ্ছে। কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে আমরা জানি অসীম, অন্তত গাণিতিক ভাষায়। সুতরাং সেই সেন্সে বোঝা যায় না। কেন ব্ল্যাক হোলের ভেতরে কি চলছে, অনেক অনেক কাজ হয়েছে, অনেক গবেষণা আছে উচ্চ মানের, কিন্তু সবই এক একজন এক একটা কথা বলেছে। ব্ল্যাক হোলের ভেতরে আমরা ছোটবেলায় পড়েছি নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র ব্ল্যাক হোলের ভেতরে কাজ করে কিনা কেউ জানে না। আমাদের যে পদার্থবিদ্যার যে চেনা সূত্রগুলো সেভাবে হয় কিনা যায় না। আমরা এরকম একটা জিনিস ছুঁড়ে দিলাম, সে নিচে পড়ে গেল, অভিকর্ষের বলে। ব্ল্যাক হোলের মধ্যে সেরকম হবে কিনা কেউ জানে না, তাত্ত্বিকভাবে আমি বোঝাতে পারি। সুতরাং সেই জন্যই ব্ল্যাক হোল মানুষকে তো টানে, মানে অজানা জিনিস যে কোনো মানুষের কাছে একটা আগ্রহ জন্মায়। কিন্তু মনে রাখতে হবে এই ব্ল্যাক হোলের কথা বলতে বলতে দেখা গেল 1960-এর মাঝামাঝি বহু দূরের, আমরা বুঝতে পারছি অনেক দূরের এমন উজ্জ্বল বস্তু, যে সেই উজ্জ্বল অত দূরের কোনো বস্তু যদি থাকে, তার মানে উজ্জ্বলতা কমে যায় দূরত্ব যত বাড়ে। প্রচণ্ড উজ্জ্বল একটা যদি প্রচণ্ড দূরের জিনিস দেখি, মানে কথার কথা আপনি বলছি, মানে করুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার পাড়ার মোড়ে সিগন্যালটা আপনি দেখতে পাচ্ছেন, তার একটা উজ্জ্বল আছে। এবার সেই সিগন্যালটা যদি মনে করুন আমরা দুটো স্টপেজ পেরিয়ে দেখতে পান, দূর থেকে দেখবেন একটা বিন্দুর মতো লাগবে। এবার সেটা যদি কলকাতার অন্য প্রান্তে পৌঁছে দেখতে পাবেন কি? পাবেন না। তাহলে বুঝতে হবে কলকাতার অন্য প্রান্তে একটা সিগন্যাল আপনি দেখতে পাচ্ছেন এইখানে বসে, তার মানে সিগন্যালটা কতটা উজ্জ্বল হলে তবে দেখতে পাবেন। সেই রকম কিছু গ্যালাক্সির হদিশ পাওয়া গেল, যেখানে অত্যন্ত আমাদের সাধারণ যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি তার থেকে 10,000 গুণ, 1 লক্ষ গুণ উজ্জ্বল। কি করে হতে পারে? ভালো করে হাবল স্পেস টেলিস্কোপ, অন্য সমস্ত টেলিস্কোপ দিয়ে দেখা গেল এই সমস্ত উজ্জ্বলের যে কেন্দ্রবিন্দু তাকে ঘিরে একটা যেন আবছা কিছু আছে। তখন বোঝা গেল এগুলো এক একটা গ্যালাক্সি, তার মধ্যে কেন্দ্রে বসে আছে অত্যন্ত প্রখর প্রচণ্ড শক্তিশালী কোনো বস্তু। তখন বলা হলো এগুলো ব্ল্যাক হোল, তবে তারাদের থেকে সৃষ্ট ব্ল্যাক হোল নয়, সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলটা কি? আমাদের সূর্য, তার ভরকে যদি এক সূর্য ভর বলা হয়, এমন তারা আছে যারা 30, 35, 40, 50 সূর্য ভর হয়ে গিয়ে ব্ল্যাক হোল হয়ে গেছে, পাওয়া গেছে, খোঁজ পাওয়া গেছে। এবার যদি 1 লক্ষ কোটি গুণ সূর্যের ভর হয়, তাহলে মানে আনথিঙ্কেবল, ভাবা যায় না। এত বেশি শক্তি তার মধ্যে থাকবে, এত বেশি জিনিসকে নিজের দিকে টেনে আনবে যে তার থেকে প্রচণ্ড শক্তিশালী সমস্ত রশ্মি বেরোবে। তারা যদি অনেক দূরেরও সিগন্যাল হয় আমরা দেখতে পাবো। প্রথমে বলা হলো তাদের কোয়াসার্স, কোয়াসি স্টেলার রেডিও সোর্সেস, কেন মূলত রেডিও তরঙ্গদৈর্ঘ্যে প্রথম ধরা পড়লো, তারপরে সমস্ত তরঙ্গদৈর্ঘ্য ধরা পড়েছে। তখন তাদেরকে বলা হলো অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াই, মানে একটা গ্যালাক্সি তার যে নিউক্লিয়াস কেন্দ্র, সে অঞ্চলে একটা অত্যন্ত শক্তিশালী কিছু কাজ করে চলেছে, সেটাকে থেকে বলা হলো সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। হিসাব টিসাব কষে দূরত্ব, ঔজ্জ্বল্য কতটা, কাছেপাশে জিনিস কীরকমভাবে পড়ছে বার করে, মানে এ তো একটা বা দুটো বা 10টা সূর্যের ভর নয়, কয়েক কোটি গুণ হতে পারে। আর সেটা আমাদের নিজস্ব যে গ্যালাক্সি আকাশগঙ্গা মিল্কি ওয়ে, তার মধ্যেও একটা হতে পারে। কেন হতে পারে? বিজ্ঞানীরা দেখলেন আমরা যদি কেন্দ্রটাকে দেখতে চাই, সাদা চোখে দেখা যায় না, সাদা আলোতে দেখা যায় না, এত বেশি ধুলো আছে, চাপা পড়ে যায়। কিন্তু ইনফ্রারেড রেডিও তরঙ্গ দৈর্ঘ্য দেখা যায়। সেখানে একটা জায়গাকে ঘিরে, যেটাকে আমি দেখতে পাচ্ছি না, কয়েকটা তারা এত জোরে ঘুরছে তার চারপাশে, যে অত গতিবেগ, মানে তার মাধ্যাকর্ষণ শক্তি এত, তাকে আটকানোর জন্য গতিবেগ বেড়ে গেছে প্রচণ্ড। তার মানে ওই জায়গাটা কিছু আছে। যেহেতু স্যাজিটেরিয়াস
কনস্টেলেশনে আমাদের মিল্কি ওয়ের সেন্টার ওই রকম জায়গা বলে সেখানে বলা যায় স্যাজিটেরিয়াস এ স্টার, কেউ জানে না স্টার আছে কিনা, সেরকম একটা কিছু আছে। তারপরে দেখা গেল যখন আমরা অনেক ভালো ভালো ছবি পেতে শুরু করলাম, ওই কেন্দ্রীয় অঞ্চল থেকে বড় বড় স্ট্রিমার মানে এই গ্যাসের এরকম বড় বড় যেন শিখা উঠে আসছে কেন্দ্র থেকে, এবং মিল্কি ওয়ের কেন্দ্র থেকে। এবং তারাও যেন কেন্দ্রকে প্রদক্ষিণ করছে। সেইখান থেকে মানে এইখানে মনে রাখতে হবে যে শুধু দূরবীনে হয় না, 23 বছর 8টি বিরাট বিরাট টেলিস্কোপ সারা পৃথিবীতে, প্রায় 13,000 বিজ্ঞানী 23 বছর ধরে কাজ করে বার করলেন যে আমাদের গ্যালাক্সির কেন্দ্রেতে রয়েছে একটা ম্যাসিভ, সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। তার ওজন কত? সূর্যের 46 লক্ষ গুণ। যাকে কেন্দ্র করে সূর্য ঘুরছে, যার একটা বাক্যে 1 গ্যালাকটিক ইয়ার বলে। সুতরাং সেই সেন্সে ব্ল্যাক হোলের যে চিন্তা ভাবনা সেটারও একটা বিবর্তন ঘটেছে। এখন আমরা জানি ব্ল্যাক হোল আছে, কারণ 2015 সালে অনেক লক্ষ কোটি আলোকবর্ষ দূরে M87 মেসিয়ার বলে একজন ফরাসি বিজ্ঞানীর নামে মেসিয়ার 87 বলে একটা বস্তু অনেকদিন আগে থেকে আবিষ্কৃত ছিল, কিন্তু সেটাও খুব উজ্জ্বল ছিল কেন্দ্রটা। তাকে দেখা শুরু করে দেখা গেল ওই যে বললাম দিক চক্রবালের যে ঘটনা, দিক চক্রবাল ইভেন্ট হরাইজন, এবং তার চারিদিকে এই চাকতি দেখা গেল একেবারে কেন্দ্র চারিদিকে কালো, তার চারিদিকে একটা প্রচণ্ড উজ্জ্বল চাকতি, বোঝা গেল ব্ল্যাক হোল আছে। সুতরাং আবিষ্কার হলো, সেটা এটা ছড়িয়ে পড়লো সারা পৃথিবীতে যে এখন বোঝা যাচ্ছে ব্ল্যাক হোল আছে। কিন্তু আছে বলেই যে বললাম যে কোনো সব প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে তা না, কারণ তার ভেতরে কীরকমভাবে কাজ হয়, কী সূত্র কাজ করে, কী সমীকরণ কাজ করে, সেটা নিয়ে অনেকে আছে। ক্রুস্কাল-জ্যাকারেস ডায়াগ্রাম বলে, বা আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু প্রশ্ন হলো, কিন্তু ব্ল্যাক হোল তো খেয়ে ফেলছে সব কিছুকে, আশেপাশে যে যাচ্ছে কোথায় সেগুলো মনে রাখতে হবে। চেয়ার টেবিল খাচ্ছে না, চেয়ার টেবিলকে যদি ব্ল্যাক হোলের কাছে আসে এমনভাবে টান পড়বে চেয়ারের সামনের দিকটা এবং পেছনটার মধ্যে, যে স্প্যাগেটিফিকেশন বলে, যেন লম্বা একটা স্প্যাগেটির মতো হয়ে গিয়ে পুরো শক্তিতে ট্রান্সফর্ম হয়ে ভেতরে পড়বে। তাহলে প্রশ্ন হলো যে তাহলে তো ব্ল্যাক হোল বেড়েই চলেছে। এটা 20 শতাব্দীর শেষের দিকে হল, যদি বাড়তে এমন বড় হবে, অনেক দূরে হলে একদিন পৃথিবীর কাছে আসবে, পৃথিবীকেও টেনে নেবে, তাহলে কি তাই হবে? তাই নেই। তখন স্টিফেন হকিংস, সবাই জানি তার নাম, তিনি বললেন ব্ল্যাক হোল থেকে শক্তি কিছুটা বেরোতেও পারে, সে এক পদ্ধতির মাধ্যমে, আমি এই মুহূর্তে তার মধ্যে যাচ্ছি না, হকিং ইভাপোরেশন বা হকিং রেডিয়েশন। তাতে বোঝা গেল না কিছুটা স্বস্তি নামা, সবাই খেয়ে ফেলতে পারে না, কিন্তু তবুও সব কিছু একটা ধোঁয়াশার মধ্যে ছিল। তখন প্রশ্ন উঠল, আচ্ছা এরকম কি হতে পারে যে ব্ল্যাক হোল সমস্ত কিছু খেয়ে নিচ্ছে শক্তি, এইবার মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে আমরা দেখতে পাচ্ছি কিছু নেই, শক্তি স্ফুরণ হচ্ছে। তাহলে এটা কি অবজার্ভ করা গেছে? না, সবই তাত্ত্বিক। ওকে, হ্যাঁ, স্ফুরণ হচ্ছে। তাহলে এমন কি হতে পারে যে ব্ল্যাক হোল তার ভেতরে নিয়ে গিয়ে এমন একটা জায়গা, স্পেস টাইম তৈরি করেছে যেখানে গিয়ে অন্য জায়গা থেকে সেই শক্তি বেরিয়ে আসছে, ওয়ার্ম হোল। আমি আসতাম ওটাই। এই যে ব্ল্যাক হোল এবং ওয়ার্ম হোল যে রাস্তাটা, সেটার একটা নাম আছে গাণিতিক, তাকে বলে আইনস্টাইন রোজেন ব্রিজ, এই ব্রিজের মতো। এবং মজার হচ্ছে ওই ব্রিজের মধ্যে যদি আপনি ঢুকবেন না শক্তি, তাহলে আলোর গতিবেগের থেকে বেশি গতিবেগে যেতে পারবেন, তাকে বলা হয় ট্যাকিয়ন্স। তাহলে আলোর গতিবেগের থেকে আমি বেশি জুড়ে যাচ্ছি, তার মানে কি আমি ভবিষ্যৎ বুঝতে পারি। লোকের কনসেপ্ট হলো টাইম ট্রাভেল। মনে রাখতে হবে ওরকম সোজা নয় ব্যাপারটা, এটা সবই তাত্ত্বিক। এখনও অবধি কেউ কোনোদিন ওয়ার্মহোল দেখেনি। এমনও কথা হয়েছে, মনে করুন আমাদের বিশ্বর যে স্থান কালটা সেটা এরকম, আবার এরকম হতে পারে বেঁকে গিয়ে ঘুরে এলো, তাহলে এক জায়গা থেকে যদি একটা ব্ল্যাক হোল সৃষ্টি করে, সে কিন্তু ওই জায়গার মধ্যে এখান থেকে ওয়ার্মহোল বেরোবে, তাহলে কি হবে? সেখানে সব গুলিয়ে যাবে। আবার হতে পারে আমাদের এই মহাবিশ্বগুলো যদি একের সঙ্গে এক যোগাযোগ থাকে, যেটা নেই বলেই সবাই বিশ্বাস, তাহলে এক জায়গায় ব্ল্যাক হোল হয়ে অন্য জায়গায় ওয়ার্ম হোলে বেরোবে। মানে বুঝতে পারছেন, এটা হচ্ছে অঙ্কের ম্যাজিক। স্যার আপনি একটা কথা বলুন, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী মাস টাইমকে মানে শুধুমাত্র সময় নয়, স্থানকেও, মানে স্পেস এবং টাইম দুটোকেই বক্র করে দেয়, কার্ভ করছে। ঠিক আছে, এবার যদি মাস টাইমকে কার্ভ করে,
তাহলে ব্ল্যাক হোল তো একটা মানে একটা মাস, মানে একটা তারার মৃত্যু ঘটে একটা ব্ল্যাক হোল হচ্ছে একটা কনসেন্ট্রেটেড মাস। তাহলে ব্ল্যাক হোল কিভাবে লাইটকে অ্যাট্রাক্ট করছে? আমি একটা কথা বলছি আপনাকে, এটা সিম্পল, আমি ব্ল্যাক হোলে যাচ্ছি না। মনে করুন একটা কাগজ, রাইট? এখানে আমি একটা লাইটের এলইডি লাগালাম, আলো সোজা পথে যায়, এখানে আপনি দেখতে পেলেন ওই তো এলইডিটা সোজা আমার দিকে আসছে, ঠিক আছে? এবার এটাকে আমি এরকম করে দিলাম, এলইডিটা জ্বললো, এর ওপর থেকে তো লাইটটা বেরোতে পারে না, ধরে নিন এটা স্পেস টাইম, এর মধ্যেই থাকতে হবে তাকে, তাহলে লাইটটা কি হলো, এরকম গিয়ে আমার চোখে এলো। আমি তো জানি যে আলো সোজা পথে যায়, আমি দেখব যখন আমার চোখে আসছে, তার মানে কল্পনা করব এরকম কোনো জায়গা থেকে আলোটা আসছে কিন্তু বেঁকে। এখানে হয়তো কোনো বস্তু আছে বলে স্থান এবং কালের বক্রতা হয়েছে, আলো বেঁকে গেছে। কিন্তু আমার মনে হবে এই আলোটা তো, আমি এলইডি লাইটটাকে এখানে দেখবো কিন্তু যেখানে কিচ্ছু নেই। তাহলে এই বক্রতা সৃষ্টির ফলে এবার কি বলা যাবে যে আলো নিজের গতিতে স্বাধীনতা নিয়ে চলছে? না, স্থান এবং কাল বক্র হলে সে তো স্থানের মধ্যেই থাকতে হবে, তাকে সে স্থান যেরকম বা কাল যেরকম বেঁকেছে আমাকেও বেঁকতে হবে, আলোকেও বেঁকতে হবে, বেঁকে যাচ্ছে। তাহলে মাসের সাথে এনার্জির একটা কানেকশন হ্যাঁ, রয়েছে। ওই আর সবাই বাচ্চারা এখন এটা জানে, E=mc², রাইট? সুতরাং সেই শক্তি এবং ভর এই দুটো যেন পরস্পর একের সঙ্গে একাত্ম। একটা লেভেলের পরে আমরা বলি যে বস্তুর খুব একটা গতি নেই, তারা বস্তু মাস, আবার যার খুব আলোর গতি সে আলো শক্তি। কিন্তু একে অন্যের পরিপূরকও শুধু নয়, যেন যোগ হয়ে পুরো বস্তু এবং শক্তি এই দুটোর সম্পর্কে আমাদের একটা ধারণা করে দেয়। কারণ আমরা জানি বস্তু থেকে শক্তি তৈরি হয়। অনেকে বললেন বাবা এত গভীর অঙ্ক কিছু না, অ্যাটম বোমে যাও না, অ্যাটম বোমে তো সেই থোরিয়াম প্লুটোনিয়াম ছোট্ট থেকে কত শক্তি তৈরি হচ্ছে। আবার শক্তি থেকে যে বস্তু তৈরি হয় সেটা কিন্তু প্রতিনিয়ত দেখা যায় না, কিন্তু কোনো গবেষণাগারে গেলে, আমাদের কলকাতায় শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স আছে, বিইসিসিতে আছে, সেখানে দেখতে পাবে কম্পিউটার স্ক্রিনে হঠাৎ শক্তি থেকে একটা বস্তু একটা অন্য বস্তু মানে অ্যান্টি ম্যাটার বেরিয়ে এসে ঘুরতে শুরু করেছে, ট্র্যাকগুলো দেখা যাবে। কারণ বস্তু থেকে শক্তি, শক্তি থেকে বস্তু। সুতরাং এটা হয় কখন, যখন দুটোই একে যেন অন্যের মানে গতিবেগ। সুতরাং সেই দিক থেকে এগুলো এখন প্রমাণিত, এগুলো নিয়ে কোনো নেই। সুতরাং ব্ল্যাক হোলের সম্পর্কে যে আলো আটকে দেয়, বেরোতে দেয় না, মানে আপনি আজকে এত সুন্দর গভীরভাবে যাচ্ছেন, আমার খুব ভালো লাগছে। মানে এই ধরনের একাডেমিক আলোচনা খুব একটা সাধারণত আমি সুযোগ পাই না। ব্ল্যাক হোলেরও আবার 3-4 রকমের ব্ল্যাক হোল আছে, রাইট? মনে করুন সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় একজন সৈনিক, সে কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিলেন, তিনি ওই ট্রেঞ্চে বসেই অঙ্ক কষতেন, কার্ল শোয়ার্জশাইল্ড। তিনি বললেন আমি কিন্তু নিউটনের সূত্র ধরে বার করে ফেলেছি এর সমীকরণ কীরকম হবে। কিন্তু সেই ব্ল্যাক হোলটা হচ্ছে স্থিতিশীল, মানে স্ট্যাটিক, নড়েও না, চড়েও না, ঘোরেও না, চুপচাপ বার করে ফেললেন। তার ইভেন্ট হরাইজন দিক চক্রবালের কতটা হবে, ঘটনা দিক চক্রবাল কতটা শক্তি থাকবে, সব কিছু বার করে। এবার বলি এরকম তো নাও হতে পারে, যদি আমরা জানি মহাবিশ্বের সব কিছু ঘূর্ণায়মান, এই ব্ল্যাক হোল ঘোরে তাহলে কী হবে? এবার ব্র্যান্ডন কার বলে একজন, তিনি একটা ঘূর্ণায়মান ব্ল্যাক হোলের সমীকরণ দিলেন, সেটা কিন্তু আগেরটা থেকে একেবারে আলাদা। এইবারে অনেকে বলল না দেখো ইলেকট্রিক চার্জও থাকতে পারে, তাহলে কি করবে? তাহলে ইলেকট্রিক চার্জ আছে এমন ব্ল্যাক হোল বার করতে হবে সমীকরণ, আবার ইলেকট্রিক চার্জ আছে অথচ ঘুরছে তারও বার করতে হবে, কার-নয়মান ব্ল্যাক হোল। সুতরাং ব্ল্যাক হোলেরও অনেক লেভেল বলবা ধরন আছে। এখন এই সমস্ত নিয়ে অনেক গভীর কাজ হয়েছে, কিন্তু বললাম ওই শেষ মুহূর্তটা অধরা রয়ে গেছে যে ব্ল্যাক হোলের ভেতরটায় সত্যি সত্যি কি হচ্ছে, যেখানে একটা স্পেকুলেটিভ অ্যাসপেক্ট বা ধারণা নিয়ে কথা বলা হয়। অঙ্ক কষে একটা লেভেল পর যাওয়া যায় না বলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। তাহলে এই যে প্রত্যেকটা গ্যালাক্সিকে আমরা দেখি, যে গ্যালাক্সিগুলোর এক একটা সেফ রয়েছে এবং গ্যালাক্সিগুলোকে ঘিরে যে নক্ষত্রগুলো ঘুরছে, এই গ্যালাক্সিগুলোর সবকটারই সেন্টারে কি একটা একটা করে ব্ল্যাক হোল রয়েছে যাকে কেন্দ্র করে? খুব ভালো প্রশ্ন করেছেন, মানে গুড, আমার ছোটবেলার পিএইচডির পড়াশোনার কথা মনে পড়ে যাচ্ছে। মূলত গ্যালাক্সি 3-4 রকমের হয়। মূলত হয় সর্পিল গ্যালাক্সি বা স্পাইরাল গ্যালাক্সি, যেটা একটা কেন্দ্র আছে, কেন্দ্রের চারিদিক থেকে এরকম যেন বাহুর মতো বেরিয়ে মনে হচ্ছে যেন ঘুরছে। আর যাকে বলে ডিম্বাকৃতি ইলিপসয়েডাল গ্যালাক্সি,
একেবারে পুরো ডিমের মতো মানে দেখতে ওরকম ডিমের মতো। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? প্রথম পার্থক্য হচ্ছে তার বস্তু। স্পাইরাল গ্যালাক্সিতে তারা যেমন আছে, গ্যাসও আছে, কিন্তু ইলিপ্টিক্যাল গ্যালাক্সিতে তার গ্যাস খুব পাওয়া যায় না, সবই তারা। তার মানে গ্যাস ছিল, তার থেকে সব তারা হয়ে গেছে, তার মানে এদের বয়সটা একটু পুরনো। ওকে, আচ্ছা, এইবারে দেখা যায় কি, একটা ডিম্বাকৃতি বা ইলিপ্টিক্যাল গ্যালাক্সির কেন্দ্রে সেখানে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াই বা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল পাওয়া যাচ্ছে। ওকে, কিন্তু সৌরবিল গ্যালাক্সির মধ্যে তত পাওয়া যাচ্ছে না। তখন বললেন এদের কি আরো পার্থক্য আছে? তারপরে দেখা গেল আস্তে আস্তে যত প্রযুক্তি বাড়ছে, না সৌরবিল গ্যালাক্সির মধ্যেও আছে, কিন্তু কিছু কিছু গ্যালাক্সির মধ্যে স্তিমিত, অত উজ্জ্বল নয়, কিছু কিছু গ্যালাক্সির মধ্যে অত্যন্ত উজ্জ্বল। সেই সূত্র ধরেই কিন্তু আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে 46 লক্ষ সৌরভরের ব্ল্যাক হোল পাওয়া যায়। কেন? ওটা অতটা উজ্জ্বল নয়, যেন একটু ঝিমিয়ে আছে, আর কোথাও প্রচণ্ড উত্তেজিত হয়ে উত্তাপ ছড়াচ্ছে। অ্যাক্টিভ গ্যালাকটিক, নর্মাল গ্যালাক্সি। সেরকমভাবে দেখতে গেলে প্রায় সব গ্যালাক্সির কেন্দ্রেই একটা করে ব্ল্যাক হোল আছে, কেউ একটু ঘুমন্ত, কেউ একটু জাগন্ত, শুধু নয় রীতিমতো লাফালাফি করছে। যাকে ঘিরে তারাগুলো ঘুরছে, মানে ওই কেন্দ্রটাকে ঘিরে তারাগুলো ঘুরছে। শুধু ওইটার জন্য যে ঘুরছে তা নয়, কারণ গ্যালাক্সির কেন্দ্রে ঘনত্ব বেশি বলে তারাদের ভর বেশি, সুতরাং তার আকর্ষণীয় এটা। যেমন আমাদের সূর্য, মানে তার দল বল ছানাপোনা নিয়ে, মানে যতগুলো গ্রহ উপগ্রহ আছে, 220 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগে আমাদের গ্যালাক্সির কেন্দ্রের চারিদিকে ঘুরছে। এবং ঘুরছে, মজার করে এরকমভাবে ঘুরছে না, একটা এস ওয়েভ বলে সেইভাবে, আচ্ছা, প্রতি মানে 220 কিলোমিটার প্রতি সেকেন্ড, এক একবার ঘুরতে 20 লক্ষ বছর লাগবে, ঘুরে আসছে। আরেকটা যাচ্ছি যে এই যেরকম আমাদের গ্যালাক্সির চারিদিকে সূর্য ঘুরছে, আবার দেখা যাচ্ছে যে এখন একটা কনসেপশন আসছে যে আমাদের যে নিয়ারেস্ট গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা, মিল্কি ওয়ে, এরা একটা দিকে এগিয়ে যাচ্ছে। একটা অ্যান্ড্রোমেডা এবং মিল্কি ওয়ে পরস্পরের দিকে এগিয়ে আসছে, বলা হচ্ছে দুটো গ্যালাক্সির মধ্যে কলিশন হবে। আর দুই হচ্ছে একটা কনসেপশন ধরা হচ্ছে যে এই গ্যালাক্সিগুলো একটা নির্দিষ্ট দিকে এগিয়ে যাচ্ছে, যেটাকে গ্রেট অ্যাট্রাক্টর বলা হচ্ছে। এই কনসেপশনটা স্যার একটু যদি বলেন। এবারে বলি, এটা একটু ভেঙে বলি। আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে, আকাশগঙ্গা, তার সবথেকে কাছের গ্যালাক্সিটা, দুটো এরকম কাছাকাছি গ্যালাক্সি আছে। একটা হচ্ছে 1,20,000 আলোকবর্ষ, একটা হচ্ছে 1,80,000 আলোকবর্ষ, যাকে বলে স্মল ম্যাজেলানিক ক্লাউড, লার্জ ম্যাজেলানিক ক্লাউড। এগুলো উত্তর গোলার্ধ থেকে খুব একটা চোখে পড়ে না। সেই ফার্ডিনান্ড ম্যাজেলান যখন যাচ্ছিলেন আফ্রিকার কেপ অফ গুড হোপ, তখন তো সুয়েজ ক্যানেল ছিল না, ওই তলা দিয়ে যেতে গিয়ে চোখে পড়লো দুটো ছোট ছোট যেন মেঘের মতো। তার নামেই হয়েছে লার্জ ম্যাজেলানিক ক্লাউড, স্মল ম্যাজেলানিক ক্লাউড। এইবার যদি আশেপাশে অঞ্চলে দেখেন, প্রায় 40, মানে আশেপাশের অঞ্চলে প্রায় 40টা এরকম গ্যালাক্সি আছে মিল্কি ওয়ের চারিদিকে। আচ্ছা, মানে মিল্কি ওয়ে কেন্দ্রে বসে আছে এমন নয়, চারিদিকে 40টি আছে। তার মধ্যে ছোট আছে একেবারে ডোয়ার্ফ স্ফেরয়েডাল, মানে ওই ইলিপ্টিক্যাল গ্যালাক্সি, ডিম্বাকৃতি, কিন্তু খুব ছোট, মানে শুনলে অবাক হবেন। আমি তো বললাম কাছাকাছি দুটো আছে, লার্জ স্মল। এই মাত্র 20 বছর আগে আবিষ্কার হয়েছে আমাদের গ্যালাক্সিতে এরকম চাকতির মতো, চাকতির ঠিক মধ্যিখানের তলায় একটা ছোট গ্যালাক্সি আছে, রাইট? সেই গ্যালাক্সি থেকে গ্যাস এবং তারা টেনে টেনে খাচ্ছে আমাদেরকে নিজের গ্যালাক্সি। ক্যানিবালিজম, গ্যালাক্টিক ক্যানিবালিজম বলে। সুতরাং প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে নতুন। তাই যাই হোক, 40টা এমন গ্যালাক্সি আছে। আমাদের যে মিল্কি ওয়ে, এটা তো মোটামুটি আমরা একটা 2 ডাইমেনশনাল শেপ আঁকাতে দেখেছি। এটা কি অ্যাকচুয়ালি এরকম মোটামুটি 2 ডাইমেনশনাল, নাকি এটা খুব অনেক বেশি রাউন্ডেড বা ইত্যাদি? না, আমাদের মিল্কি ওয়েটা যদি দেখেন, তার 3টে দিক আছে। একটা হচ্ছে ওই বাহুগুলো, একটা হচ্ছে কেন্দ্রে একটু স্ফীতকায়, যেখানে অনেক বেশি তারা জন্মেছে, আর তার বাইরের চারিদিকে আমাদের চোখে পড়ে না, কিন্তু ডার্ক ম্যাটার যেন ছড়িয়ে রয়েছে। ডার্ক ম্যাটার মানে যে বস্তু কালো, মানে আমি যাকে দেখতে পাই না, কিন্তু তার অনুভূতিটা আছে, তার কারণ তার একটা মহাকর্ষজ আকর্ষণ আছে, সেটা মোটামুটি এখন ধরে নিচ্ছে সবাই। কিন্তু এরকম একটা শুধুমাত্র সেই চরকিবাজি কালী পুজোর মতো নয়, এটা একটু ওয়ার্পড, মানে এইটা সোজা নয়, একটু ব্যাকা। এবং মধ্যিখানে যে একটা গোল কিছু আছে, চারিদিকে এরকম ঘুরছে, তাও নয়, মধ্যিখানে যেন একটা বার, একটা লম্বাটে বস্তু বলবো না, তারা এবং গ্যাসের
একটা কনসেন্ট্রেশন আছে, বার্ড স্পাইরাল বলা হয়। সুতরাং আমাদের গ্যালাক্সিটা শুধু শুধু স্পাইরাল গ্যালাক্সি নয়, তার মধ্যে আস্তে আস্তে করে উঠে আসছে আরও বেশি কমপ্লেক্সিটি আছে। এবং অনেকেই ভাবতে পারেন, ছবি দেখবেন এখন ইউটিউবে পাওয়া যায় যে এরকম বাহু 1টা 4টে, আমাদের যেমন 5টা 6টা বাহু আছে মিল্কি ওয়ে, তাহলে এরকম মনে হচ্ছে না ঘুরছে, ওরকমভাবে ঘুরছে না। কিন্তু একটি মজা এই যে ভেতরে গ্র্যাভিটি ওয়েভ বা এমন একটা ঘনত্বের একটা ঢেউ সৃষ্টি হচ্ছে, যেখান দিয়ে যাচ্ছে সেই ঘনত্বের ঢেউটা যেখানে উঁচু সেখানে অনেক তারা জন্মে যাচ্ছে। ওইটা আমরা ভাবছি এই দেখো তারা জন্মানোটা চোখে পড়ছে, তার মানে যেন বাহু। আবার কয়েক কোটি বছর, কয়েক লক্ষ কোটি বছর দেখবো ওইটা কিন্তু সরে গেছে একটু, কেন সেই ঢেউটা অন্য জায়গায় চলে যাচ্ছে। আচ্ছা, মানে ভাবলে কল্পনার জগতের থেকেও বেশি আশ্চর্যকর। হ্যাঁ, এবার আপনি যেটা বলছিলেন যে আমাদের গ্যালাক্সি ওই ছোট গ্যালাক্সি থেকে তারা নিয়ে নিচ্ছে। এইবারে আশেপাশে 40টা গ্যালাক্সি আছে। এবার আরও যদি দূরে যান, আরও যদি অনেকটা জায়গায় দেখেন, দেখবেন এই গ্যালাক্সিগুলো অনেক গ্যালাক্সি মিলে ক্লাস্টার, মানে যেটা পুঞ্জীভূত গ্যালাক্সি। আরও যদি দূরে থেকে দেখেন মহাবিশ্বকে, দেখবেন অনেকগুলো পুঞ্জ যেন একসঙ্গে হয়েছে, সুপার ক্লাস্টার। এবং আশ্চর্যজনক, এখনও অবধি কেউ কিন্তু অনেকে তাত্ত্বিকভাবে বুঝিয়েছে মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেন বড় বড় এক চাদর বা পর্দা টাঙানো রয়েছে। পর্দাগুলো সোজা নয়, এই পর্দাগুলোর তৈরি গ্যালাক্সি দিয়ে। সেই পর্দাগুলো একে অন্যকে এরকম করে কাট করছে। মধ্যিখানে এমন জায়গা আছে একটাও গ্যালাক্সি নেই, যাকে ভয়েড বলে। কেন হলো? এইবার বলা হয় যে পর্দাগুলো মনে করুন যে এরকম কাট করছে, এইখানে যে কাট করছে এখানে তাহলে তার কনসেন্ট্রেশনটা বা ঘনত্ব অনেক বেশি, তাহলে সেসব জায়গা কি আশেপাশের অঞ্চল থেকে আরও বেশি জোরে টানবে। এই কনসেপ্ট থেকেই কি কাস্প, সুপার ক্লাস্টার কাস্প থেকে এলো। কিন্তু তাও দেখা গেল সব মিলিয়ে আমরা যেন হুড়ুর করে একটা দিকে ছুটে চলেছি সবাই, এই আশেপাশে 40টা গ্যালাক্সি আরও যত পুঞ্জ। কি করে? তখন দেখা গেল হিসাব কষে বেশ অনেক দূরের একটা জায়গার দিকে আমরা যেন ছুটে চলেছি। জায়গার দিকে মানে কিসের দিকে তেমন কিছু প্রাথমিকভাবে খুঁজে পাওয়া গেল না। তারপরে বলা হলো এমন কি হতে পারে যে কোটি 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 গ্যালাক্সি একটা অপেক্ষাকৃত ছোট জায়গায় একসঙ্গে পুঞ্জীভূত হয়ে আছে বলে তারা আকর্ষণ করছে। তাকে নাম দিল গ্রেট ওয়াল, বিরাট দেওয়াল, যার দিকে আমরা ছুটে চলেছি। কিন্তু সেইটা নিয়ে অনেক কাজ হয়েছে, অনেক গবেষণা হয়েছে, অনেক অবজারভেশন হয়েছে, কিন্তু ক্লিয়ারলি এখনও সেই গ্রেট ওয়াল বা গ্রেট অ্যাট্রাক্টার যাকে বলা হয় সেরকম সেটাকে ডিফাইন কেউ কেউ করেছেন, আর কেউ কেউ পুরোটা মেনে নেননি। এরকম কি সম্ভাবনা আছে যে এই যে ব্ল্যাক হোল যেগুলো আছে, এই ব্ল্যাক হোলগুলো যেভাবে তারাদেরকে নিজেদের ভেতরে নিয়ে নেয়, সেরকমভাবে বহু ব্ল্যাক হোল একত্রিত হয়ে একটা সুপার ব্ল্যাক হোল সৃষ্টি করলো, যারা গ্রেট অ্যাট্রাক্টর হতে পারে, গ্যালাক্সিগুলোকে টানছে? আপনি তত্ত্বগতভাবে মানে আপনার অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি পাওয়া উচিত। অনেকে এটা কিন্তু সত্যিই বলেছেন। কিন্তু মনে রাখতে হবে একটা ব্ল্যাক হোল আর একটা ব্ল্যাক হোলের একসঙ্গে বড় হওয়ার গল্পটা। আমরা জানি মহাবিশ্বে সব কিছু ঘূর্ণায়মান। দুটো বস্তু কাছাকাছি থাকলে অভিকর্ষের সূত্র অনুযায়ী তারা পরস্পরকে ঘিরে ঘুরবে। মানেটা কি? মানে আপনি আমাকে ঘিরে ঘুরতে পারেন, আমি আপনাকে ঘিরে ঘুরতে, কিন্তু দুজনে দুজনকে ঘিরে কীভাবে ঘুরবো? এইভাবে ঘুরবে। দুটি বস্তু, তাদের যে ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্রকে কেন্দ্র করে দুজনে ঘুরছে। এইবারে যেহেতু কৃষ্ণ গহ্বরের আকর্ষণ বেশি, তার মানে তারা পরস্পরকে আকর্ষণ করছে। তখন এরকম হতে 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 আরও কাছে আসতে শুরু করবে। যত কাছে আসতে শুরু করবে প্রচণ্ড উত্তাপ, প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হবে, এবং দুটো এসে একসঙ্গে হয়ে যেতে পারে। হয়ে গেলে স্থান এবং কালের সেই যে রাবারের চাদরের গল্প বলেছিলাম, প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করবে। এই কাঁপার ফলে সেই কম্পনটাকে, যাকে গ্র্যাভিটি ওয়েভ বলে, পৃথিবীর এক প্রান্ত থেকে মহাবিশ্বে ছড়িয়ে পড়বে আলোর গতিবেগে। এখন এইটাকে যদি ধরা যায় কোনোভাবে, তাহলে বুঝবো হচ্ছে যেটা 2016 সালে ধরা গেছিল, গ্র্যাভিটি ওয়েভ ডিটেকশন। আচ্ছা, এবং ভুলে যাবেন না, ভারতবর্ষ পৃথিবীর মধ্যে অন্যতম দেশ যারা নিজেদের গ্র্যাভিটি ওয়েভ ডিটেক্টর, ইন্ডিয়া লাইগো প্রজেক্ট স্টার্ট হয়ে কাজ শুরু হয়ে গেছে মহারাষ্ট্রে। ভাবলে অবাক হবে কীরকম, একটু বলে নি। 4 কিলোমিটার 4 কিলোমিটার সমকোণে দুটো যেন বড় টিউব, টানেলটার বৈশিষ্ট্য হচ্ছে ভেতরটা অলমোস্ট পুরোপুরি ভ্যাকুয়াম, কিছু নেই। এইবারে এই টানেলটা যেখানে যোগ হলো, সেখানে একটা মানে বিশেষ ধরনের 2 লেভেল মিরার কাঁচ রাখা হলো। ওদিক থেকে একটা আলো আসছে,
এদিকে রিফ্লেক্টেড হয়ে আসছে, সেই আলোটা আবার ফিরে আসছে এখানে, ওই আলো এবং এই আলো মিলে একটা প্যাটার্ন সৃষ্টি করে, ঠিক আছে, সব শান্ত। এইবার মনে করুন গ্র্যাভিটি ওয়েভ, স্থান এবং কালের একটা কুঞ্চন ওই এর মধ্যে দিয়ে চলে গেল, তাহলে হলো কি, এইটা এলো ফিরে যাবে, ওইটা গেল, ওইটা আসতে গিয়ে আগে যতটা আসতে পারতো, যেহেতু আসতে সময় দেরি লাগবে, সুতরাং দুটো আলো আর মিশবে না, সেই প্যাটার্নটা সরে যাবে, তার থেকে বলবে গ্র্যাভিটি ওয়েভ পাস করেছে, ভারতবর্ষ তৈরি করছে। মানে এটা পাস হচ্ছে ক্রমশ মহাবিশ্বের যে বিভিন্ন অংশ দিয়ে। শুধুমাত্র ব্ল্যাক হোল না, নিউট্রন তারা বলে এক ধরনের তারা আছে, তাদের মার্জারের ফলেও হয় এটা। মার্জার মানে একসঙ্গে জুড়ে যাওয়ার ফলে, তাতে মানে এটাও আবার মজার। মনে করুন একটা 10 সৌরভরের তারা ব্ল্যাক হোল, একটা 15 সৌরভরের ব্ল্যাক হোল, কথার কথা বলছে, তারা এসে জুড়ে গেল, 10 + 15 25 হবে না, হয়তো দেখা যাবে 20 হলো, 18 হলো, বাকিটা গেল কোথায়? E=mc², শক্তিতে রূপান্তরিত হলো। আচ্ছা, এই সূত্র ধরেই কি বলা হচ্ছে যে ইউনিভার্সে প্রতি সেকেন্ডে যে 3টে করে তারা জন্মাচ্ছে, এখনো কি ইউনিভার্সে এই প্রসেসটা চলছে? হ্যাঁ, তারা প্রতি মুহূর্তে জন্মে, প্রতি সেকেন্ডে জন্মে চলেছে, আবার প্রতি সেকেন্ড না হলেও বেশ নিয়মিতভাবে তারারা মারাও যাচ্ছে, নাহলে তো তারা বাড়তে বাড়তে ভারতবর্ষের পপুলেশন হয়ে যাবে যদি কেউ মারাই না যায়। কিন্তু সুতরাং হচ্ছে না, তার থেকেও বেশি আছে যদিও। তারারা জন্মাচ্ছে, মারা যাচ্ছে, কিন্তু জন্মের যে রেট সেগুলোকে মোটামুটি একটা ওই সংখ্যা তত্ত্বের দিক থেকে স্ট্যাটিস্টিক্যালি বার করা হয়ে গেছে। এবার এর মাধ্যমে এখন ইউনিভার্সে নেট সংখ্যার যে তারা, সেই সংখ্যাটা বাড়ছে না কমছে? এটার কিন্তু সরাসরি উত্তর দেওয়াটা অতটা সোজা নয়, বা কেউ একটা অঙ্ক কষে একটা সংখ্যা বার করেননি যে তারারা কি ক্রমবর্ধমান, বা তারা কি আস্তে আস্তে ক্ষয়িষ্ণুতার দিকে যাচ্ছে, এটা গড় মোটামুটি বলা হয়। আচ্ছা, আমি এবার যে দিকটায় যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের স্যার অবজারভেবল ইউনিভার্স বলা হচ্ছে 92-93 বিলিয়ন লাইট ইয়ার্স, অথচ ইউনিভার্সের এজ বলা হচ্ছে 13.7 বিলিয়ন ইয়ার্স। তাহলে যদি আমার 13.5 বিলিয়ন বা 14 বিলিয়ন ইউনিভার্সের বয়স হয়, তাহলে ইউনিভার্স এতটা দেখছে এবং এতটা ছড়াচ্ছে কিভাবে? কারণ লাইটের স্পিডের থেকে বেশি তো। এইবার একটা কথা বলি, মহাবিস্ফোট বা তত্ত্ব বা বিগ ব্যাং, মোটামুটি খুব গোদা ভাষায় বলতে গেলে একটা বিন্দু সম জায়গা থেকে আজকে থেকে 1377 কোটি বছর আগে একটা বিন্দু সম জায়গা থেকে আমাদের মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের প্রসারণ শুরু হয়। প্রসারিত হতে 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 সে আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে, যার কোনো যেন মনে হয় কোনো সীমা নেই। এখন যে প্রসারিত হচ্ছিল, সে প্রসারণের একটা গতিবেগ আছে, যে কি গতিবেগে হচ্ছিল। বিজ্ঞানীরা মনে করতেন যে প্রসারিত হতে 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 প্রচণ্ডভাবে প্রসারিত হচ্ছে, শক্তি থেকে বস্তু সৃষ্টি হচ্ছে, বস্তু সৃষ্টি হওয়া মানে তার একটা অভিকর্ষজ বল আছে, তার মানে সেটা এই বেড়ে যাওয়াটা, প্রসারণটা আস্তে আস্তে যেন স্তিমিত হচ্ছিল। সেই স্তিমিত হওয়াটাকেই মাপার চেষ্টা করা হয়, যাকে হাবল কনস্ট্যান্ট বলে, তার মাধ্যমে দেখা যায় যে একটা সংখ্যা পাওয়া যায় যে এইভাবে স্তিমিত হচ্ছে। কিন্তু 1997 সালে দেখা যায় কি, ওমা স্তিমিত হচ্ছে না, আমরা ভুল ভাবছিলাম, আরও ত্বরান্বিত হচ্ছে, আরও বেড়ে যাচ্ছে, বড় হচ্ছে। তার মানে যে ছোট একটা জায়গা থেকে যে বড় হচ্ছে, তাহলে আমরা হিসাব করতে পারি যে ধরো আলোর গতিবেগেই বড় হচ্ছে, তাহলে 1377 কোটি বছর আগে বিন্দু ছিল, বিন্দু সম, আজকে এতটা হয়েছে, হিসাব মেলে না কেন? আরও বেশি দেখতে পাচ্ছি। তার মানেটা কি? তার মানে এবার যদি আমি সাধারণ আপেক্ষিকতা বা তত্ত্বকে প্রয়োগ করি, দেখব প্রথম দিকে প্রচণ্ড গতিবেগে, আলোর থেকে অনেক অনেক গুণ গতিবেগে সম্প্রসারণ হয়েছে। বলবেন এই যে আমরা ছোটবেলায় পড়েছি যে আলোর থেকে বেশি গতিবেগ কারণ হতে পারে না, কোনো বস্তুর হতে পারে না। স্থান এবং কাল কোনো বস্তু নয়, স্থান এবং কাল আলোর থেকে বেশি গতিবেগে বাড়তে পারে, সেই স্বাধীনতা কিন্তু দেওয়া রয়েছে থিওরিতে। তাহলে প্রচণ্ড গতিবেগে, মানে আমরা আলোর থেকে বেশি গতিবেগে বাড়তে 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 একটা জায়গায় একটু স্তিমিত হতে আলোর গতিবেগের থেকে কম গতিবেগে প্রসারণ হয়। আমরা যদি 1377 কোটি আলোকবর্ষ ধরি, তার থেকে আপনি যে সংখ্যাটা বললেন 90-92, তার থেকে অনেক বেশি দূর দেখতে পাই। তার কারণ বেড়ে গেছে তো একসঙ্গে অনেকটা। স্থান এবং কাল বাড়ছে মানে ইউনিভার্সের কি এনার্জিটা বাড়ছে নাকি ইউনিভার্সের রেডি, মানে এইটা একটু। প্রথমত বলি, আমরা ছোটবেলায় পড়েছি কনজারভেশন, এনার্জি সে কিন্তু বাড়েও না কমেও না, শক্তি।
পরবর্তীকালে জানলাম শক্তি এবং ভর দুটোকে একসঙ্গে করে বাড়েও না, কমেও না, কারণ ভর থেকে শক্তি হয়, শক্তি থেকে ভরে। এটা কিন্তু এখন অবধি সবাই মেনে চলে না, ওটা ফিক্সড, ধ্রুবক, কনস্ট্যান্ট। তাহলে যে বাড়ছে, বড় হচ্ছে, তাহলে তো আস্তে আস্তে সব ঠান্ডা হতে শুরু করবে, কেন এনার্জি কমছে, প্রতি ঘনত্ব যেটা ঠান্ডা, আরও ঠান্ডা, আরও ঠান্ডা, শেষ কোথায়? সব শেষ। তখনই আসে ওই ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জির পয়েন্টটা। ওই শক্তিকে তো আমরা বার করতে পারিনি, কতটা আছে কতটা নেই। এটুকু জানি, মোটামুটি বিজ্ঞানীরা বলেন, জানি বলবো না, কেউই জানেন না, আমাদের মহাবিশ্বে যত কিছু তারা, গ্যালাক্সি, এত গল্প করলাম তো, যত বস্তু আছে তার মাত্র 5% তারা, আর প্রায় 28% ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটার মানে যে সমস্ত তারার কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেরোয় না, তার থেকে কোনো ইনফ্রারেডও বেরোচ্ছে না, রেডিও বেরোচ্ছে না, আলো বেরোচ্ছে না, সাদা আলো বেরোচ্ছে না, কিছু বেরোচ্ছে, কিন্তু অস্তিত্ব আছে, তার মানে তার অভিকর্ষের ক্ষেত্র আছে। আর প্রায় 77% হচ্ছে ডার্ক এনার্জি। সেটা যে কি, আমার মতে একটু খারাপ প্রশ্ন হবে বিজ্ঞানীদের, খায় না মাথায় দিয়ে এখন অবধি খুলে বলা যায়নি, কিন্তু আছে। মানে একটা উদাহরণ যদি সাধারণ যারা শুনছেন, তার নাকি নেগেটিভ প্রেশার, মানে কি, আমি একটা বস্তুকে আমার হাতের ওপর রাখলে সে তো একটা চাপ সৃষ্টি করবে, আর আমি বলছি এটা যদি ডার্ক এনার্জি হয়, আমি আমার এই বস্তুটাকে হাতের ওপর রাখলে উল্টো দিকে উঠে যাবে, এরকম হয় নাকি? কিন্তু সেটাই মানতে হচ্ছে, কেন এ পর্যন্ত কেউ জানে না ডার্ক এনার্জি ব্যাপারটা কি, প্রপার ব্যাখ্যা নেই। মানুষের মানে ভয়েজার 1 সম্ভবত 1 সৌরদিন গেছে। আমাদের যে নিয়ারেস্ট হ্যাবিটেবল জোন যে গ্রহগুলো রয়েছে, অদূর ভবিষ্যতে, মানে অদূর ভবিষ্যৎ মানে মানব সভ্যতার দিক থেকে আমি 100-150 বছর বলছি, এরকম কি প্রবাবিলিটি রয়েছে যে আমরা এই কেপলার বা এই ধরনের গ্রহগুলোতে পৌঁছতে দেখুন, পারবো? কাছাকাছি আমরা জানি আমাদের সব থেকে সূর্যের কাছাকাছি তারা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। সেই তারাটার কাছে আর একটি তারা আছে, তাকে প্রক্সিমা সেন্টাউরি বি বা বলা হয়, সেটা একটা গ্রহ। মানে জেনারেলি তারাটা যদি এক্স হয়, এক্স নামের তারা হয়, এক্স মানে হচ্ছে তারাটা, এক্স এ মানে হচ্ছে প্রথম গ্রহ, এক্স বি মানে হচ্ছে দ্বিতীয় গ্রহ, প্রক্সিমা সেন্টাউরি বি আছে। এইবার সেখানে কিছু কিছু বায়োসিগনেচার্স মনে হচ্ছে পাওয়া গেছে, তাহলে ছুটে যাই, দেখবো প্রাণ আছে কিনা। কিন্তু আমাদের এখনকার প্রযুক্তিতে আমি যদি একটা রকেট পাঠাই প্রক্সিমা সেন্টাউরি বিতে যেতে, মোটামুটি 2000 বছর লাগবে। সুতরাং আপনি পাঠাতে পারেন রকেট, কিন্তু আপনি দেখবেন না, আপনার 3-4 প্রজন্ম পরে এটা দেখতে পাবেন। সুতরাং সেই দিক থেকে যাওয়াটা অতটা সোজা নয়, যদি না প্রযুক্তিগত দিক থেকে এমন কোনো নতুন পদ্ধতি, যে নিউক্লিয়ার প্রপালশন বা অন্য কিছু, সেইখানেই না কল্পনা এসে যায়, টাইম ট্রাভেল করা যায় কি, অমুক করা যায় কি, এটা কি 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, 4 ডাইমেনশন, এই মুহূর্তে কেউ জানে না। আজকের দিনে দাঁড়িয়ে 1000 বছর লাগবে আপনার, মানে আমাদের যে বেস্ট টেকনোলজি সেখানে। মঙ্গল গ্রহে যেতেই 9 মাস লেগে যাচ্ছে, তবে আর প্রক্সিমা সেন্টারি, মঙ্গল গ্রহ তো আমাদের থেকে লাইট মিনিটের কাছাকাছি, তাতেই। স্যার, আর লাস্ট প্রশ্ন, মানে একদিনে তো শেষ হবে না, আরো আসতে হবে, কিন্তু আমি নিজেই অনেকগুলো প্রশ্ন মাথায় আসছে, সেই জন্য জিজ্ঞেস করছি যে বিগ ব্যাং এর সাথে আর একটা তথ্য আসছে যে বিগ ক্রাঞ্চ বলা হচ্ছে, যে একটা সাইকেল হচ্ছে, মানে এভাবেই একবার ইউনিভার্স সৃষ্টি হচ্ছে, আবার ইউনিভার্স নিজেই সংকুচিত হয়ে একটা বিন্দুতে চলে আসছে। কিন্তু এই যে এনার্জি, এই এনার্জিটার উৎস কোথায়, কোথা থেকে এই যে এনার্জি বা এই মাসটা এলো, এটার কি কোনো ধারণা পাওয়া গেছে? হ্যাঁ, নিশ্চয়ই কিছু কিছু ধারণা করা হয়েছে। প্রথমেই বলি, বিগ ব্যাং বিগ ক্রাঞ্চ কথাটা খুব ভালো লাগলো আপনি বললেন। আমাদের মহাবিশ্ব সম্প্রসারণশীল, বাড়ছে বাড়ছে বাড়ছে, একটা সময় অভিকর্ষজ বলে কিন্তু ছোট হতে শুরু করবে, হতে হতে আবার বিন্দুতে বিগ ব্যাং বিগ ক্রাঞ্চ। কিন্তু যেটা বললাম 1997 আবিষ্কারের ফলে এখন বলা যায় যে বিগ ব্যাং আরও বেড়েই চলেছে, ও ছোটো ফুটো হবে না, আচ্ছা, বিশাল বড় হতে থাকবে, আলটিমেটলি সব ঠান্ডা হয়ে যাবে, অ্যাবসলিউট জিরোর কাছে কিছু আর থাকবে না, প্রাণ কেন কোনো বস্তুই থাকবে না। কিন্তু সেটাও যে হতে পারে, এটা তাত্ত্বিকভাবে হবে কিনা কেউ জানেন, রাইট? সুতরাং সেই দিক থেকে বিগ ব্যাং বিগ ক্রাঞ্চের এই ব্যাপারটা আসে। আর তারপরে আসে যে যদি আমরা ভবিষ্যতের কথা ভাবি, এই শক্তির, সেটা এই যে আধার, সেটার কি হবে বা এলো কোত্থেকে? এইবারে বলি, আমরা ছোটবেলায় পড়েছি না ভ্যাকুয়াম মানে এমন একটা জায়গা যেখানে কিচ্ছু নেই,
বিজ্ঞানীরা বললো দূর এরকম হয় না, কিছু বস্তু নেই মানছি, শক্তি থাকতে পারে। আর শক্তি সব যে একেবারে সমান একটা ভাবে আছে তা না। আমি একটা চাদরকে বা একটা কাগজের ওপর যদি রং করি, সে রং কিন্তু সমানভাবে সব জায়গায় পড়বে না, কোথাও একটু হালকা হবে, কোথাও একটু গভীর হবে। সেইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন, কোথাও শক্তি একটু বেশি, কোথাও কম, যেন সেই টকবক করে ফোটার মতো, বেশি হচ্ছে কম হচ্ছে, বেশি হচ্ছে কম হচ্ছে, যাকে কোয়ান্টাম সেন্সে বলা হয় কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। তখন বলা হলো এইরকমই একটা হঠাৎ বেশি হয়েছে, সেই জায়গাটাতে আমাদের মহাবিশ্ব তৈরি হয়েছে। আবার অন্য জায়গায় তৈরি হতে পারে মাল্টিভার্স। তাহলে হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে জানি আমরা এই কনসেপশন অনুযায়ী মাল্টিভার্স আসছে। স্যার অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমার মনে হয় যে নেক্সট এপিসোডটা মাল্টিভার্স দিয়েই শুরু করার ইচ্ছা রইল। তবে আপনি এই যে এলেন, সময় দিলেন, অনেক অনেক স্যার ধন্যবাদ। শুধু একটা রিকোয়েস্ট রইল যে বছর কাটিয়ে আসবেন না, এবার একটু তাড়াতাড়ি আসবেন। দেখা যাক। থ্যাংক ইউ সো ভালো মাচ। থাকবেন, সবাই ভালো থাকবেন।